হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। রাস্তার মাঝখানে একজন লোককে নিচে ফেলে মারধর করছে কিছু ছেলে, আর তার পাশে একটা বাইকের উপর বসে আছে একজন পুরুষ, সাদা পাঞ্জাবি আর গায়ে শাল জড়ানো এক পুরুষ। হাতে তার সিগারেট, মুখ ভর্তি চাপদাড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আহিল ভাই, ওরে কি ছাইরা দিমু? অনেকক্ষণ হলো মারতেছি। এতক্ষণ বাইকের উপর বসে চুপচাপ সব দেখছিল আর মনে সুখে সিগারেট খাচ্ছিল আহিল। শাওনের কথায় বাইক থেকে নেমে রাস্তার উপরে পড়ে থাকা লোকটার কাছে গিয়ে বসে। ভাই, আমার এইবারের মতো মাফ কইরা দেন, আর এমন করুম না আমি। লোকটার কান্না দেখে আহিল মুচকি হাসে। লোকটার কলার ধরে দাঁড় করায়। আমার এরিয়াতে গিয়ে আমার লোককে মেরে আসার সাহস তুই কোথা থেকে পেলি? তোর কি একবার মনে হলো না আহিল এখনো বেঁচে আছে? ভাই, আমার ভুল হয়েছে। লোকটা আর কিছু বলতে পারে না, তার আগেই আহিল লোকটার গলা চেপে ধরে। পাশে থাকা সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। হঠাৎই কেউ একজন আহিলের হাত ধরে ফেলে শক্ত করে। কি করছেন কি আপনি? একটা মানুষকে মারছেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি, কিন্তু মাস্তান হয়েছেন বলে কি যা খুশি তাই করবেন নাকি? আর আপনারা এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, লোকটাকে একটু সাহায্য করছেন না? আহিল একবার ঘুরে তাকায়। আহিল তাকায় তো তাকায় থাকে। ওর সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো থেকে আহিল চোখ সরাতে পারছে না। কি দেখছেন এভাবে তাকিয়ে? রাস্তাঘাটে এমন মাস্তানি বন্ধ করুন, মাস্তান একটা। মেয়েটা ওর চোখের সামনে দিয়ে লোকটাকে ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে চলে যায়। আহিল এখনো মেয়েটার যাওয়ার দিকেই তাকিয়ে আছে। কোমর ছোঁয়া রেশমি চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একটু দূরে যেতেই শাওন এসে আহিলের পাশে দাঁড়ায়। কিরে বেটা, বাইসে আসোস নাকি মইরা গেছিস? শাওনের কথায় আহিলের টনক নড়ে। শাওনের দিকে তাকায়, পরে বাকিদের দিকেও তাকায়। সবাই অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। এটা কি হইল ভাই? একটা মাইয়া এসা কি করলো? আপনি কিছু কইলেন না কেন? আমি মেয়েদের কিছু বলি না সিয়াম, ওইটারে কিছুদিন দেখ, যদি আবারও ভুল করে জানে মেরে ফেলবি। কথাটা বলে বাইকে গিয়ে উঠে বসে। এই সময়টুকু কি হলো মাথায় ঢুকছে না। জীবনে এমন তো কত কিছুই করলো আহিল, কখনো কেউ ওর কাছে বাধা দেওয়ার সাহস পর্যন্ত করেনি। আর আজ একটা মেয়ে এসে কিনা ওর হাত থেকেই লোকটাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আহিলের কেমন যেন লাগছে। শাওন এসে আহিলের পেছনে উঠে বসে। আহিল বাইক নিয়ে চলে যায় ওদের ক্লাবে। আহিলের পুরো নাম আদিয়ান আহমেদ আহিল, বাবা মায়ের একমাত্র ছেলে। আহিলের বাবা হাবিব আহমেদ একজন রাজনীতিবিদ, আর মা রেবেকা বেগম। আহিল নিজেও রাজনীতির সাথে জড়িত। বাবার অনেক নামডাক থাকলেও আহিল নিজের পরিচয়ে পরিচিতি সকলের কাছে, সব থেকে বেশি হলো ইয়াং জেনারেশনের কাছে। সবাই যেন আহিল বলতেই পাগল। আহিলও এসব নিয়েই থাকে। সারাদিন রাজনীতির কাজে ব্যস্ত থাকতে হয়। আজকে গিয়েছিল পাশের এলাকায়। আহিল রাজনীতির সাথে জড়িত থাকায় ওর শত্রুর অভাব হয়নি কখনো। তবে তারা আহিলের ক্ষতি না করতে পারলেও ওর কাছের মানুষের ক্ষতি সবসময় করে এসেছে। এর জন্যই যাওয়া। তবে এখন কেন যেন মনে হচ্ছে আজকের যাওয়াটা ওর জন্য শুভ ছিল। ক্লাব ঘরে চেয়ারে বসে আছে আহিল। সামনে দাঁড়িয়ে আছে শাওন, সিয়াম আর রবিন। ওরাও আহিলের মুখের দিকে তাকিয়ে আছে, অধীর আগ্রহ। ওরা জানে আহিল কিছু একটা বলবে। তুই কিছু বলবি? এমন চুপ কইরা বইসা আছিস কেন? হ ভাই, কিছু তো কোন। তুই কি ওই মেয়েটার কথা ভাবতেছস? দেখ, তুই যে এমন মেয়েটা ছাইরা দিবি এটা কিন্তু আমি ভাবি নাই। কত বড় সাহস দেখেছো এতটুকু মেয়ের। আহিল চুপ করে বসে আছে। সত্যি তো, যে আহিলের সামনে লোক কথা বলতে ভয় পায়, আর আজ এতগুলো মানুষের সামনে কিনা একটা মেয়ে এমন অবস্থায় ফেললো। একবার প্রচন্ড রাগ হয় আহিলের। মেয়েটাকে আমার চাই, উঠিয়ে নিয়ে আসবি কালকের মধ্যে। হয়ে যাবে ভাই। আহিল এবার চেয়ারের মাথায় হেলিয়ে বসে। মুখে তার মুচকি হাসি। রূপা রুমে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে আছে। রাফিয়া, পুরো নাম রাফিয়া সুলতানা রাফা, বাড়ি চট্টগ্রাম।
তবে ঢাকায় খালার বাসায় এসেছে আজ 2 দিনই। উদ্দেশ্য ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হওয়া। এসে যে সে এক বিপদ বাঁধিয়ে ফেলেছে তা রূপা তাকে বোঝাতেই চাইছে। তুই কিভাবে এত শান্তিতে আছিস? তুই জানিস তুই কি করেছিস? কিরে, তুই সেই তখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস। কি করেছি কি আমি? একজন লোককে ওইভাবে ধরে মারছিল, আমি তো আর বাঁচিয়ে দিয়েছি। বাঁচিয়েছিস না ছাই, এখন কোনো বিপদ না হলেই হয়। ওনাকে চিনিস তুই? উনি একজন নেতা, ওনার বাবা একজন এমপি। যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন? ওনার বাবা এমপি, উনি তো না। আর ওনাকে চেনার কোনো ইচ্ছেও আমার নেই। কি করবে আবার শুনি? একবার নারী নির্যাতনের মামলা দিয়ে দিবন। রূপা হতাশ, কাকে কি বলছে সে, কিন্তু মনে মনে ভয় পাচ্ছে। আহিলকে রাফিয়া না চিনুক, কিন্তু রূপা তো চিনে। রাফিয়াকে কেন যে আটকালো না? মেয়েটা এত দোষী, কারো কথাই শুনে না। রাফিয়া মনে সুখে শুয়ে আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটছিল রাফিয়া আর রূপা। উদ্দেশ্য ভার্সিটি। কাল রাফিয়াকে অনেক বলেছে রূপা যাতে কোনোদিন রাস্তায় ওই ছেলেগুলোকে দেখলে সরি বলে দেয়, কিন্তু রাফিয়া সেসব কথা কানেই নেয়নি। দুজনে হেঁটে হেঁটে গলির মুখে আসতেই রূপা লক্ষ্য করে রবিন আর সিয়াম দাঁড়িয়ে আছে। রূপা মনে মনে এই ভয়টাই পাচ্ছিল। রাফিয়ার হাত টেনে ধরে রূপা, শোন না, আজ যেতে হবে না, কাল যাব, বাড়ি ফিরে চল। বাড়ি কেন যাব? আর তুই না বললি আজ ভর্তি ফর্ম দিবে? না, কাল দিবে, আজ চল। রাফিয়া রূপার কথা কিছুই বুঝতে পারে না। রূপা কেন হঠাৎ এমন করছে বোঝার জন্য আশেপাশে তাকায়। চোখে পড়ে কালকের সেই 2জন ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে। রাফিয়া আর বুঝতে বাকি নেই রূপা কেন এমন করছে। রূপার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাফিয়া ওই ছেলে দুটোর দিকে এগিয়ে যায়। রূপা রাফিয়াকে কিছু বলতে পারে না। সিয়াম আর রবিনের সামনে গিয়ে দাঁড়ায় রাফিয়া। কি ব্যাপার, আবার আপনারা আমাকে মারতে এসেছেন নাকি? তা একা কেন এসেছেন? আপনাদের ওই বস কই আজকে, নাকি ভয় পেয়েছে? রাফিয়ার এমন কথায় রেগে যায় সিয়াম, কিন্তু রবিন সিয়ামকে চোখের ইশারায় শান্ত হতে বলে। তারপর রাফিয়ার দিকে তাকায়। গাড়িতে উঠেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যেতে হবে? ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, গাড়িতে উঠে বসুন। ওদের কথার মধ্যে রূপা আসে। ও একটু দূরেই দাঁড়িয়েছিল। শ্যাম ভাই, ওকে কোথায় যেতে হবে? ওকে কোথাও নিয়েন না, ও আমার বোন হয়। বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে, ও এখন সরি বলবে। এই রাফিয়া, সরি বল। রিপা, তোমার বোন যে কি ভুল করেছে এটা উনি নিজেই বুঝতে পারছে না। কিচ্ছু করার নাই, আহিল ভাই নিয়ে যাইতে কইছে। আমি যাব আপনাদের সাথে, নিয়ে চলুন, দেখি আপনার ওই বস আমার কি করে। রাফিয়া কথা শুনে রূপার মাথায় হাত। ও রাফিয়াকে বাঁচাতে চাইছে, আর এই মেয়ে ইচ্ছে করে কুমিরের পুকুরে ঝাঁপ দিতে চাইছে। কি বলছিস কি তুই? পাগল হয়ে গেলি? সরি বল আর বাড়ি চল। রাফিয়া, তুই কেন ওদের ভয় পাচ্ছিস? কি করবে ওরা? আমিও দেখতে চাই। কথাটা বলে রাফিয়া নিজে গাড়িতে গিয়ে উঠে বসে। রূপাও শুধু দেখেই যাচ্ছে। রাফিয়া শুরু থেকে এমন ঘাটতেরা, কারোর কথা শুনে না। এর জন্য ওর বাবা ওকে এই ঢাকায় পাঠিয়েছে, যাতে একা থেকে নিজের দোষীপনা একটু কমে, কিন্তু এখানে তো আরো বেড়ে যাচ্ছে। রাফিয়াকে নিয়ে চলে যায় সিয়াম আর রবিন। রাফিয়াকে দেখে রবিন খুব অবাক হয়। এই মেয়ে এইটুকু ভয় পাচ্ছে না, পুরো চিল মুডে নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। 15 মিনিট পরেই গাড়ি এসে থামে ক্লাব ঘরের সামনে। রাফিয়া নেমে সোজা ভেতরে চলে যায়। সিয়াম আর রবিন শুধু দেখেই যাচ্ছে, আল্লাহ জানে কি হবে। ভেতরে প্রবেশ করে রাফিয়া দেখে চেয়ারে বসে আছে আহিল, আর তার সামনে দাঁড়িয়ে আছে 2জন ছেলে। রাফিয়াকে দেখে আহিল ছেলে দুটোকে ইশারায় বেরিয়ে যেতে বলে। ছেলেগুলো বেরিয়ে গেলে রাফিয়ার সামনে এসে দাঁড়ায় আহিল। আপনি আমায় তুলে আনতে বলেছেন? তুমি তো হেঁটে এসেছো দেখছি, তুলে আনতে হলো না অন্য কাউকে পাঠাতাম আমি? না, আমি নিজে যেতাম। টেবিলের উপরে গিয়ে বসে পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলে আহিল, কেন আসতে বলেছেন সেইটা বলুন, নাকি আমাকেও মারতে চাইছেন?
তোমার মতো এইটুকু একটা মেয়েকে মারার জন্য আমার কোথাও নিয়ে আসতে হতো না, জায়গায় দাঁড়িয়ে মেরে দিতে পারতাম। রাফিয়া এবার হেঁটে হেঁটে আহিলের সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে মেরে দেখান, আমিও দেখতে চাই কিভাবে মারেন আমায়। রাফিয়া পেছন ফিরে বেরিয়ে আসবে, তার আগেই আহিল পেছন থেকে বলে, চ্যালেঞ্জ করছো? তাহলে শুনে নাও, তোমায় আমি অবশ্যই মারবো, তবে অন্যভাবে। তৈরি থেকো মেয়ে। রাফিয়া কোনো উত্তর দেয় না, দৌড়ে বেরিয়ে যায়। আহিল রাফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আহিলের সাথে পাঙ্গা নেওয়া মতো কোনো মেয়ে আছে তাহলে? রাফিয়াকে বেরিয়ে যেতে দেখে রবিন আর সিহাম দৌড়ে ঢুকে দেখে আহিল টেবিলের উপরে বসে হাসছে। ভাই মেয়েটা দেখি চলে গেল, ভারী ঘাড়তেরা মেয়ে ভাই, কোনো ভয় নাই চোখে। আমরা ওরে তুইলা আনতে গিয়েছিলাম, ওই তো নিজ ইচ্ছাই আইসে। মেয়েটার পরিচয় চাই আমার সিয়াম, যে করেই। ভাই পরিচয় তো পাইয়া গেছে কালই, ও হচ্ছে রাফিয়া সুলতানা রাফা। পাশের এলাকায় রিজন আসে না, ওর খালাতো বোন, এখানে পড়তে আসে, তাই আমগো ভার্সিটিতেই ভর্তি হইব। সিয়ামের কথা শুনে ভ্রু কুঁচকে যায় আহিলের। রিজনের খালাতো বোন? যে রিজন আহিলের শত্রু, সেই রিজনেরই খালাতো বোন হতেই হলো এই মেয়েকে। আহিল আর কিছু বলে না, নিজের কাজে মন দেয়। রিজনের সাথে আহিলের শত্রুতা শুরু থেকেই। আহিল সব কাজে রিজনকে বাধা দিয়ে এসেছে সব সময়। কতবার যে আহিলের ক্ষতি করতে চেয়েছে। রাফিয়া হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় রাফিয়ার খালা রুবিনা বেগম। রাফিয়া ভেতরে ঢুকতেই টেবিলে দেখতে পায় রিজনকে। ভাত খাচ্ছে সে। রাফিয়া এসেছে আজ 2 দিন, কিন্তু রিজনকে দেখেনি। এবারও রূপার কাছে শুনেছে রিজন নাকি এমনই বাইরে বাইরে ঘুরে বেড়ায়। রাফিয়ার দিকে তাকায় রিজন, রাফিয়াও তাকায় ওর দিকে। সালাম দিয়ে ভেতরে চলে যায় রাফিয়া। রুমে আসতে দেখে রূপা এদিক ওদিক করছে। রাফিয়াকে দেখে দৌড়ে আসে ওর কাছে। তুই ঠিক আছিস তো? তোকে কিছু করেনি তো? আগে থেকেই বলেছি, সরি বলে দে। শুনলি না তো আমার কথা? আসতে বইন, থাম। কি হবে আমার? কি করবে আমাকে? কিছু করতে আসলে মেরে দিব না? আমাকে কিচ্ছু করবে না, কিছু করেনি আমার, এমনিই নিয়ে গেছে। আমি তো একাই চলে এসেছি। তোরা যে কেন ওই মাস্তান লোকটাকে দেখে ভয় পাস বুঝি না। রূপা অবাক হয়। আহিল রাফিয়াকে নিয়ে গিয়েও কিছু না করেই ছেড়ে দিল, নাকি রাফিয়া মিথ্যে বলছে? সত্যি করে বল, আহিল ভাই তোকে কিছু বলেনি? কি বলবে? কিছু বলতে দিলে তো বলবে। কিছুই বলেনি? মনে করে দেখ একটু। কি বলবে? শুধু বলেছে আমাকে নাকি জানে মারবে না, অন্যভাবে মারবে, রেডি থাকতে। রাফিয়া এই কথা শুনে রূপার চোখ বড় বড় হয়ে যায়। আহিল এই কথা বলেছে? আল্লাহ জানে এবার রাফিয়ার কপালে কি দুঃখ আছে। শোন, কাল তুই আমার সাথে যাবি, আহিল ভাইকে সরি বলবি তুই। আমি কেন? রাফিয়া আহিল ভাই কি কি করতে পারে তোর কোনো ধারণা নেই। উনি যেহেতু বলেছে তোকে রেডি থাকতে, তোর কপালে ভীষণ দুঃখ আছে, দেখে নিস তুই। রাফিয়া আর রিপার কথায় পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। দুপুরে খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ে রাফিয়া। অন্যদিকে আহিল সারাদিন পরে বিকেলের দিকে বাড়ি ফিরে। বাড়িতে খুব বেশি থাকা হয় না। আহিলের বাবাও বেশি থাকতে পারে না বাড়িতে, শুধু আহিলের মা আর কিছু কাজের লোকই থাকে। রাতে 3 জন একসাথে খায় শুধু। এই নিয়ে ওর মা রেবেকা বেগমের অভিযোগের শেষ নেই। কতবার আহিলকে বিয়ে করতে বলেছে, আহিল কখনোই পাত্তা দেয় না এসবে। বিকেলে বাড়ি ফিরে আহিল নিজের ঘরে চলে যায়। রেবেকা বেগম ছেলের ঘরে খাবার নিয়ে যায়। আহিল মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। বিছানায় রেবেকা বেগমকে দেখে মুচকি হেসে ওনার সামনে এসে বসে আহিল। কি কিছু বলবে তুমি? বললে আমাকে খাইয়ে দিতে দিতে বলো, আমি শুনছি। রেবেকা বেগম মন খারাপ করে ভাত মাখিয়ে খাইয়ে দিতে থাকে। তোরা কি আমার কথা শুনবি না? আর আমি কি এই বাড়িতে একা একাই থাকবো জীবন ভরে? তোর দাদি মারা যাওয়ার পর আমি একেবারে একা থাকি। তোর বাবার তো সময় হয় না, আবার তুইও। কতবার বলেছি একটা বিয়ে করে আমার জন্য একটা বৌমা নিয়ে আয়, শুনেছিস আমার কথা কোনোদিন? আহিল মুচকি এসে রেবেকা বেগমের গাল টেনে দিয়ে বলে, তোমার কি বউ লাগবেই মা? ছেলের বউ ছাড়া চলবে না? না, চলবে না। তাহলে কিছুদিন সময় দাও, আমি নিজে বউ নিয়ে আসবো তোমার জন্য। যাও, আর কেঁদো না। আহিলের কথা শুনে খুব খুশি হয় রেবেকা বেগম। অবশেষে তার ছেলে বলেছে তো
বউ এনে দিবে। তোর কাউকে পছন্দ হয়েছে আহিল? ভীষণ পছন্দ হয়েছে মা। মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে চলে যায় রেবেকা বেগম। আহিল বিছানায় গা এলিয়ে দেয়। মনের মধ্যে চলছে অনেক কিছু। রাফিয়া দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে, অপেক্ষা করছে রিপার জন্য। প্রায় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে একা একা। রিপা আসলেই ভার্সিটির ভেতরে যাবে। হঠাৎই রাফিয়া খেয়াল করে অনেকগুলো বাইক এসে একসাথে এসেছে, অনেক হইচই হচ্ছে। রাফিয়া বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। বাইকগুলো ভার্সিটির গেটে দিকে আসছে। রাফিয়া দেখে আহিল সবার সামনেই বাইকটাতে। রাফিয়া দেখে তাকিয়ে থাকে। আহিল একটু কাছে আসতেই রাফিয়াকে দেখতে পায়। রাফিয়া ওর দিকেই তাকিয়ে আছে। রাফিয়াকে দেখে আহিল মুখে মুচকি হাসি ফুটে ওঠে। রাফিয়া ভ্রু কুঁচকে আহিলকে দেখেই যাচ্ছে। একটু কাছে আসতেই আহিল বাইক থামায় রাফিয়ার সামনে। রাফিয়া একটু সরে দাঁড়ায়। আরে ধানি লঙ্কা, তুমি? কে ধানি লঙ্কা? তুমি আবার কে? অসভ্য। প্রচুর কি? প্রচুর অসভ্য আমি। তাই এখানে দাঁড়িয়ে আছো কেন? ওইটা কি আপনাকে বলতে হবে? আহিল মুচকি হেসে বাইক থেকে নেমে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলে, আমি সবসময় শুনেছি মেয়ে মানুষদের নরম হতে হয়, কিন্তু আমার ধানি লঙ্কা মেয়ে খুব পছন্দ। আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি। বলে আহিল তারপর বাইক নিয়ে ভার্সিটির ভেতরে চলে যায়। রাফিয়া কি বলবে বুঝতে ওঠার আগেই আহিল বাইক নিয়ে চলে যায়। রাফিয়ার প্রচন্ড বিরক্ত লাগছে, এই রিপাও আসছে না। একটু পরেই রিপা চলে আসে। রাফিয়া রেগে আগুন হয়ে আছে। সরি রে, একটু দেরি হয়ে গেল। তুই এমন রেগে আছিস কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি, তোর জন্য আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। কি হয়েছে বলবি তো? ওই মাস্তান লোকটা এই ভার্সিটিতে কি করে? ওনাকে ঢুকতে কেন দেয়? তুই কি আইল ভাইয়ের কথা বলছিস? রাফিয়া কিছু বলে না। উনি আসবে না কেন? ভার্সিটি তো ওনাদেরই। আর উনি এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিলেন, অনেক মেধাবী ছাত্র ছিলেন। তুই আস্তে আস্তেই বুঝতে পারবি। তুই ওনাকে যেমন ভাবিস আইল ভাই তেমন না, উনি অনেক ভালো। হয়েছে বোন, চুপ কর। কত ভালো তাই তো দেখছি আমি। মাস্তান একটা। তোকে কেউ বোঝাতে পারবে না, চল ভিতরে যাই। রাফিয়া আর রিপা ভার্সিটির ভেতরে ঢোকে। আজ ওরা এসেছে ভার্সিটিতে ভর্তি হতে। ক্লাস শুরু হবে দুদিন পর থেকে। রাফিয়া মনে মনে এই ভার্সিটিতেই ভর্তি হওয়ার স্বপ্ন দেখেছে। ভার্সিটিটা অনেক বেশি সুন্দর। ভেতরে শত শত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ ভর্তি হতে এসেছে, তো কেউ এখানকারই স্টুডেন্ট। রিপা আর রাফিয়া নিজেদের কাজ করে চলে যায়। কাজ শেষে দুজনেই ভার্সিটির ক্যান্টিনে যায় কিছু খেতে। কিন্তু ওখানে গিয়ে দেখে রাফিয়া আর রিপা দুজনেই অবাক হয়। আহিল একটা ছেলেকে সামনে বসিয়ে ধমকাচ্ছে। আহিলের পেছনে 10 থেকে 12 জন ছেলে দাঁড়িয়ে আছে। রাফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রিপাও দাঁড়িয়ে আছে পাশে। আহিল ছেলেটার কলার চেপে ধরে। এক পর্যায়ে ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিল আহিল। এই মুহূর্তে প্রচন্ড রেগে আছে ও। ঘুরে দাঁড়াতেই রাফিয়াকে দেখতে পায়। আহিল আশা করেনি রাফিয়া এখানে আসবে। ও তো এসেছিল এই ছেলেটার জন্য। রাফিয়া একটু একটু করে হেঁটে আহিলের সামনে এসে দাঁড়ায়। আমি শুনেছি আপনি নাকি অনেক ভালো মানুষ, মানুষের ক্ষতি করেন না। এই আপনার ভালো মানুষই ভার্সিটিতে ঢুকে একটা ছেলেকে ধরে বাজে ব্যবহার করেছেন। বাহ, দেখলি রিপা কি বলেছিলাম? তুই তো মানতেই চাস না। রাফিয়ার কথা শুনে পেছন থেকে একটা ছেলে এগিয়ে আসতে চায়। আহিল তার হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। নিজেই একটু ঝুঁকে রাফিয়ার দিকে। মানুষ তো বোকা হয়। তুমি যেন আমায় কি বললে? মাস্তান। তোমার ওই বোনকে জিজ্ঞেস করে শুনে নিও ও আমায় কি বলে। শোনো মেয়ে, তুমি বেশি উঠছ। আমি আহিল, আবার কারো বেশি ওরা পছন্দ করি না। তোমায় আমি রেডি থাকতে বলেছিলাম না? বেশি বাড়াবাড়ি করলে রেডি হওয়ার সময় কিন্তু পাবে না। আপনি আমায় হুমকি দিচ্ছেন? কোনো সন্দেহ আছে? আমি আপনাকে দেখে নিব। অনেক সময় পাবে, দেখে নিও। কি বলতে চাইছেন? আহিল কোনো উত্তর দেয় না। রাফিয়াকে রেখে রিপার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছো রিপা? জি ভাইয়া, ভালো। মুচকি হেসে আহিল বেরিয়ে যায়। পেছনে সবাই বেরিয়ে যায়, দাঁড়িয়ে থাকে শুধু রাফিয়া আর রিপা। বাইরে এসে আহিল বাইকে উঠে বসে। শাওন এসে ওর সামনে দাঁড়ায়।
তুই কি করতে চাইছিস বলতো? মেয়েটা তোকে এত কিছু বলছে, তুই সহ্য কেন করছিস? কিছু একটা তো করতে চেয়েছি, করলে জানতে পারবি। প্রশ্ন না করে দেখে যাও শুধু। আহিলের এমন সহজ উত্তর শাওনের পছন্দ হয়নি। সামনে নির্বাচন আহিল। আমার বউ দরকার। আহিলের কথা শুনে শাওন কি বলবে ভেবে পায় না। জীবনে প্রথমবার আহিলের মুখে এমন কিছু শুনলো ও। রাফিয়া এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছিল আহিলকে সবার সামনে কথা শুনিয়ে মনটাকে শান্ত করবে, কিন্তু উল্টো ওকেই কথা শুনতে হলো। রিপা গিয়ে রাফিয়ার কাঁধে হাত রাখে। বলেছিলাম কিন্তু শুনিসনি, নিজের দুঃখ নিজেই টেনে আনলি। তোর কপালে ভীষণ দুঃখ আছে রাফিয়া। সন্ধ্যায় রাফিয়া আর রিপা বসে বারান্দায় গল্প করছে। এমন সময় হঠাৎই রাফিয়ার চোখ পড়ে নিচে অনেকগুলো বাইক এসে ভিড় করেছে। রাফিয়া উঠে দাঁড়ায়, রিপাও সাথে সাথে উঠে ভালো করে খেয়াল করে দেখে আহিল গেট দিয়ে ঢুকছে। রাফিয়া বেশ অবাক হয়, রিপার পা নড়ছে না, কিছু একটা হতে চলেছে। রিপা রাফিয়াকে রেখে দৌড়ে বসার ঘরে চলে যায়। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। রিপা গিয়ে দরজা খুলে দিয়ে, রিজন এসেছে মনে হয়। রিপা কি করবে ভেবে পাচ্ছে না। আহিল কেন এলো হঠাৎ? রাফিয়া এসে রিপার সামনে দিয়ে দরজা খুলতে যাবে, রিপা রাফিয়ার হাত চেপে ধরে। কি করছিস তুই? দরজা খুলিস না। কেন খুলবো না? ওই মাস্তানটা কেন এসেছে জানতে হবে না? কথাটা বলে রাফিয়া দরজা খুলে দেয়। আহিল দাঁড়িয়ে আছে, পেছনে আরো 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। রাফিয়া দেখেই আহিল একটা মুচকি হাসি দেয়। রাফিয়াও সোজা হয়ে দাঁড়ায়। এমন অসভ্যের মতো বেল বাজিয়ে যাচ্ছেন কেন? কি চাই? আহিল একটু হেসে আর একটু সামনে এসে দাঁড়ায়। চাই তো অনেক কিছুই, কিন্তু এখন রিজনকে হলেই চলবে। ভাইয়া বাসায় নেই। কি এসেছে রে? আহিলকে দেখে তিনি কিছুটা ভয় পায়, কিন্তু প্রকাশ করে না। কি জানি আবার রিজন কি করেছে। আরে আহিল বাবা যে, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। না আন্টি, ভেতরে যাবো না, রিজনকে দরকার ছিল, এই জন্যই আসা। কেন বাবা, ও আবার কি করেছে? ওকে এত বুঝাই, বুঝতেই চায় না। কোনো ভুল করলে আমার কাছে বলো বাবা, ওকে কিচ্ছু করো না। না না, ও কিছু করেনি। আসলে সামনে নির্বাচন, জানেন তো সবই, এই জন্য ভাবলাম দেখা করে আসি। রিপা যেন জান ফিরে পায়। রাফিয়া এখন আহিলের দিকেই তাকিয়ে আছে। নির্বাচক আবার রিজনকে কেন খুঁজছে? খালামণি বা কেন এই মাস্তানটাকে ভয় পাচ্ছে? কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা, একটু শরবত খেয়ে যাও তাহলে, আমি শরবত করে নিয়ে আসি। আহিল রাফিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সামনে তুড়ি বাজায়। রাফিয়া এবার হুঁশ আসে, মেজাজ খারাপ হচ্ছে, তাই ভেতরে চলে যেতে নেয়, কিন্তু আহিল রাফিয়ার হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ ধানি লঙ্কা? সবসময় এইভাবে আমাকে চোখ দিয়ে ভস্ম করে দাও কেন? এটা কিন্তু ঠিক না। আমি জানি আমি সুন্দর, তাই বলে দেখলেই নজর দিতে হবে? আপনি সুন্দর? আচ্ছা রিপা, আমি কি দেখতে সুন্দর না? রিপা চমকে যায়, কি উত্তর দেবে। এই লোক আসলেই অনেক সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন যদি বলে যে আহিল সুন্দর, তাহলে রাফিয়া ওর ঘাড় মটকে দেবে, আর যদি না বলে তাহলে আহিলও ছাড়বে না। জি ভাইয়া, আপনি অনেক সুন্দর। দেখলে, আসলে কি আর বলবো, তোমার হয়তো চোখের সমস্যা আছে, ডাক্তার দেখিয়ে নিও। আর এইভাবে বারান্দায় বসে থাকতে যেন আর না দেখি। কথাটা বলে সিঁড়ি দিয়ে নেমে চলে যায় আহিল। রাফিয়া জোরে দরজা বন্ধ করে দেয়। রিপার দিকে রাগে হয়ে তাকায়। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি ইচ্ছে করে বলেছি? তুই কোনো কথা বলবি না আমার সাথে। তোরা কেন এত ভয় পাস বলতো? কি করবে ওই লোকটা? খালামণিও ভয় পাচ্ছে। রিচন ভাইয়ের সাথে ওনার কি সম্পর্ক? ওনাকে অকারণে ভয় পায় না। আমি তো বলেছি, তুই আহিল ভাইকে যেমন ভাবছিস উনি তেমন না। মা ভয় পেয়েছে রিজন ভাইয়ের জন্য। রিজন ভাইয়া আহিল ভাইয়ের শত্রু। এর আগে অনেকবার আহিল ভাইয়ের ক্ষতি করেছে। মা অনেক বুঝিয়েছে, যাদের সাথে মিশে ওইসব করছে রিজন ভাইয়া, তারা সময় মতো ভাইয়ের ক্ষতি করে দিবে। এইটা কিছুতেই ভাই বুঝতে চান না। আবার হয়তো কিছু করেছি তাই খুঁজতে এসেছে। কথাগুলো শুনে রাফিয়া চুপ হয়ে যায়। রিজনকে দেখেই ওর সন্দেহ হয়েছিল, কিন্তু খারাপ তো আহিলও। সে যদি ভালো হতো তাহলে কি মারপিট করে বেড়াতো নাকি? কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, নির্বাচনের কথা কি বললো রে?
আইল ভাইয়ের বাবা বর্তমানে এমপি, ওনার বয়স হচ্ছে এবার নির্বাচনে, তাই আইল ভাই নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে। আর রিজন ভাইয়া কেন ওনার ক্ষতি করতে চাই? কি লাভ এতে? টাকা। রাফিয়া চুপ হয়ে যায় শুনে। টাকার লোভে মানুষ সবকিছু করতে বাধ্য হয়। রিপার মা শরবত নিয়ে এসে দেখে আহিল নেই। তার শরবত রিপার হাতে দিয়ে আবার নিজের কাজে চলে যায়। রাফিয়া আর রিপা নিজেদের ঘরে চলে যায়। একটা খোলা রাস্তায় দাঁড়িয়ে আছে আহিল। ওর সামনে হাঁটু গড়ে বসে আছে রিজন। ওকে ধরে রেখেছে তিনজন ছেলে। রিজনের মুখে জঘন্য কিছু গালি দিয়ে যাচ্ছে। আহিলও শুনছে কিন্তু কিছু বলছে না। রিজন তবুও চুপ হয় না। আহিল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। রিজনকে দাঁড় করিয়ে ওর কলার চেপে ধরে। তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, অনেক। কেন জানিস? মায়ের আর বোনের কথা ভেবে। কি করিসনি তুই? সবচেয়ে আমার পিছনে লেগে আছিস। কি লাভ তোর এতে? তোর মা বোনের কথা তো ভাবতে পারিস। নেশা করে ঘুরে বেড়াস আর কি চাস? আমার ক্ষতি, আমি হেরে যাই, এটাই তো দেখতে চাস। কিন্তু তোর এই স্বপ্ন কি কখনো পূরণ হবে বলে তো মনে হয় না? স্বপ্ন পূরণ আমি করেই ছাড়বো। তোর ভালো আমি হতে দিব না। তোর জন্য আমার এই অবস্থা। কি আছে তোর? কি ক্ষমতা তোর, যার জন্য মানুষ তোর নাম করে বেড়ায়? সহ্য হয় না আমার। তোর ক্ষতি আমি একদিন করেই ছাড়বো। আহিলের চোখের দিকে তাকিয়ে বলে রিজন। আহিল মুচকি হেসে রিজনের গলা চেপে ধরে। আগে ভালোভাবে বেঁচে থাক, তারপর না হয় আমার ক্ষতি করিস। যা, তোকে আমি আবারও সুযোগ দিলাম। এইবার শেষ সুযোগ। আমাকে তো চিনিস, তোকে মেরে গুম করে ফেললে আমার 1 মিনিটও সময় লাগবে না। আহিল আরো শক্ত করে রিজনের গলা চেপে ধরে। যন্ত্রণায় রিজন আর্তনাদ করে ওঠে। আহিল ছেড়ে দেয়। হাতটা ঝেড়ে ছেলেগুলোর দিকে রিজনের কে ওর বাড়ির সামনে পৌঁছে দিতে বলে। বাইক নিয়ে চলে যায়। সামনে নির্বাচন, এখন এসব ঝামেলা আহিল করতে চায় না। তার উপর আবার মন দিয়েছে এক ধানি লঙ্কাকে। কাটার মতো গলায় বিঁধে আছে। আহিল আর কিছু কাজ সেরে বাড়ি ফিরে যায়। হাবিব আহমেদ এখনো জেগে আছে। ছেলের চিন্তায় তার ঘুম হচ্ছে না, সাথে রেবেকা বেগমও। আহিলকে বাড়িতে ঢুকতে দেখে হাবিব আহমেদ স্বস্তির শ্বাস ছাড়ে। একটাই ছেলে তার, সে চায় না ওর কোনো ক্ষতি হোক। নিজে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আবার ছেলেও রাজনীতির প্রতি টান দেখে কিছুই বলতে পারেন না। আহিল বাড়িতে ঢুকে দুজনকেই বসে থাকতে দেখে। হেসে দিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। এখনো ঘুমাওনি বাবা? তোর চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। ঘুমাবে কি? কত করে বললাম ঘুরতে যেতে, শুনলেই না। কি নিয়ে এত চিন্তা বাবা? আমি ঠিক আছি তো। হাবিব আহমেদ ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি আমার অহংকার আইল। আমি দায়িত্ব ছাড়ছি, তুমি সেই দায়িত্ব ধরবে আর নিজের দায়িত্ব পালন করবে। আহিল মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরে। টুকটাক কথা শেষ করে নিজের ঘরে চলে যায়। সারাদিন বাড়িতে ফেরা হয়নি। রেবেকা বেগম খাবার নিয়ে ছেলের ঘরে যায়। আহিল বিছানায় শুয়ে আছে, চোখ দুটো উপরে ফ্যানের দিকে। রেবেকা বেগম আহিলের পাশে গিয়ে বসে চুলে হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে কবে দেখাবি আমাদের? জানি না মা, ও বড্ড জেদি একটা মেয়ে। ছোট, আমার এই অনুভূতিও কখনো বুঝতে পারবে কিনা তাই জানি না। তার মধ্যে এবার রিজনের কাজিন হয়, তুলে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই তো মা। তাহলে তুলেই নিয়ে আয়। আমার ছেলে কি কাউকে ভয় পায় নাকি? তবে তুলে আনার আগে ওকে তোর ভালোবাসার কথা অবশ্যই জানাবি। আহিল জোরে হেসে দেয়। যে মেয়ে আহিলকে সহ্যই করতে পারে না, তাকে নাকি ভালোবাসার কথা জানাবে। হাসিস কেন? এমনি, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। রেবেকা বেগম চলে যায়। আহিল আবারও বিছানায় শুয়ে পড়ে। ভাবতে থাকে কত মেয়ে ওর জন্য পাগল হয়েছে, তাদের কাউকেই আহিল মনে ধরেনি। আর যে কিনা দেখতেই পারছে না, তার উপরেই মন চলে যাচ্ছে। এ কেমন বিচার খোদার? কিভাবে বুঝবে সে তার অনুভূতি? প্রেমিক সে হতে পারবে না। প্রেমিক হতে গেলে অনেক কিছু করতে হয়, যা আহিলের দ্বারা সম্ভব নয়। তবে বর হতে পারবে। দিনে না হোক রাতে তো বউকে সময় দিতে পারবে, বুকে জড়িয়ে রাখতে পারবে। সময় পেরিয়ে আরো 2 দিন। আজ রাফিয়াদের ভার্সিটির নবীন বরণ। রিপা আর রাফিয়া তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাফিয়া আজ যেন খুব ভালো লাগছে। আজ একটু সাজগোজও করেছে। একটা সাদা রঙের 3 পিস পরেছে, সাথে ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ। ব্যাস, এতেই রাফিয়াকে দেখতে অনেক সুন্দর লাগছে। রিপাও একটু সাজগোজ করেছে। ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে গেটের সামনে দাঁড়ায় ওরা।
পুরো গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। দুজনেই একসাথে ঢুকে গেট দিয়ে ভেতরে ঢুকতেই রাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। বিশাল আয়োজন করা হয়েছে, দেখে মনে হচ্ছে কোনো কনসার্ট হবে। রাফিয়ার মনটা খুশিতে নেচে ওঠে। রিপা আর রাফিয়া এগিয়ে চেয়ারে বসে, একটু পরেই অনুষ্ঠান শুরু করা হবে। এই রিপা, এটা ভার্সিটির নবীন বরণ নাকি কারো বিয়ে রে? হ্যাঁ, তোর বিয়ে। আজকে তোকে বিয়ে দিয়ে দিব। মজা করিস না, এত বড় আয়োজন হয় নবীন বরণে? ধীরে ধীরে দেখতে থাক, আরো কত কিছু হবে। রাফিয়া শুধু এদিক ওদিক দেখছে। ভার্সিটির ভিতরে ছেলে মেয়ে মঞ্চে স্যারেদের লাগাতার ভাষণ দিয়ে যাচ্ছে। এরই মাঝে আরো একজনের সাথে রাফিয়া আর রিপার পরিচয় হয়। মেয়েটার নাম মারিয়া। তিনজনে মিলে বসে গল্প জমিয়ে ফেলে। কথা বলার সময় রাফিয়া লক্ষ্য করে কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। রাফিয়া একটু নড়ে চড়ে বসে, ওড়না ঠিক করে নেয়। এত এত মানুষের মধ্যে কার চোখ এসে পড়েছে কে জানে। স্যারেরা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আগমন ঘটে প্রধান অতিথি হাবিব আহমেদ এর। রাফিয়া তার তাকায় সেদিকে, লক্ষ্য করে হাবিব আহমেদের পেছনে থাকা আহিলকে। আজও সাদা পাঞ্জাবি পরেছে, আর পেছনেই সে ছেলেগুলোই থাকবে। তবে আজ কেন জানো একটু ভদ্র ভদ্র ভাব নিয়ে আছে। ওই লোকটাকে ভার্সিটির সব কাজে কেন ডাকা হয় রে? দেখ আজকে কেমন ভদ্র সেজে আছে। চুপ থাক তুই। ওনাকে ডাকবে তো কাকে ডাকবে? ভার্সিটি যাদের তাদেরই তো ডাকবে গাধি। রাফিয়া একটা মুখ ভেঞ্চি দিয়ে চুপ করে বসে থাকে। স্টেজে এক কোনায় বসে আছে আহিল। রাফিয়ার জন্যই এসেছে আজও, তাছাড়া কখনোই এই ভেজালে সে আসতো না। দূর থেকে বসে বসে রাফিয়াকে দেখছে আহিল। এই মেয়েটা দেখলেই তার যেন ওর বুকের মধ্যে শান্তি লাগে। মেয়েটা যখন রেগে যায় দেখতে আরো বেশি সুন্দর মনে হয়, তাই ইচ্ছে করেই আহিল ওকে রাগাতে চায়। এখনো খুব ইচ্ছে করছে রাফিয়াকে গিয়ে একটু রাগিয়ে দিতে, কিন্তু এত এত মানুষের মধ্যে তো সম্ভব নয়। একটু পরেই স্যারেরা চলে যায়, শুরু হয় নাচ গান। মেয়েরা দলে দলে নাচছে, ছেলেরা গান গাইছে, রাফিয়া ওরাও আছে। এরই মধ্যে একটি ছেলে এসে রাফিয়াকে ডাক দেয়। রাফিয়ার ডাক শুনে পাশে তাকায়, একটা ছেলে ওকে ডাকছে। রাফিয়া আস্তে করে ভিড় থেকে বেরিয়ে আসে, ছেলেটার কাছে যায়। আমাকে ডাকছেন? জি, আপনাকে এই চিঠিটা দিতে বলেছে একজন। বলে চিঠিটা রাফিয়ার হাতে দিয়ে ছেলেটা চলে যায়। রাফিয়া আহাম্বকের মতো ছেলেটা যাওয়ার দিকে তাকিয়ে আছে। চিঠিটার দিকে তাকায়, একটু দূরে সরে দাঁড়ায়। চিঠিটা খুলতে যাবে তার আগেই কেউ একজন সেটা থাবা দিয়ে ওর হাত থেকে নিয়ে যায়। রাফিয়া অবাক হয়ে যায়, তাকিয়ে দেখে আহিল, ওর হাতে আছে চিঠিটা। রাফিয়ার প্রচন্ড রাগ হয়। আপনি আপনি আমার হাত থেকে ওইটা নিলেন কেন? এটা কেমন অসভ্যতা! দিন ওইটা আমাকে। আহিল রাগী দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকায়। রাফিয়ার হাত ধরে টেনে নিয়ে যায় ভার্সিটির দোতলায়। রাফিয়া অনেক চেষ্টা করেও আহিলের থেকে ছাড়া পায় না। নিচে অনুষ্ঠানে থাকে, এদিকের পুরো ফাঁকা। আহিল রাফিয়াকে একটা বদ্ধ ঘরে এনে দরজা বন্ধ করে দেয়। রাফিয়াকে দরজার সাথে চেপে ধরে। রাফিয়া ভয়ে কিছু বলতে পারছে না। এই প্রথম আহিলকে দেখে ভয় হচ্ছে রাফিয়ার। চিঠি নেওয়া হচ্ছে বা প্রেমপত্র, খুব শখ প্রেম করার ধানি লঙ্কা, তাহলে আমার সাথে করো। কথাটা বলে আরো জোরে চেপে ধরে রাফিয়াকে। রাফিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আহিল কথাগুলো বলে রাফিয়ার চোখের দিকে তাকায়। কাজল দেওয়া চোখে পানি এসে জমেছে। আহিলের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কেন যেন মনে হচ্ছে এই চোখ ওকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আহিলের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাফিয়া এমন চুপ করে থাকা আহিলের মনে যন্ত্রণা আরো বাড়িয়ে দিচ্ছে। রাফিয়ার চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না, চোখ নামিয়ে নেয়, সরে দাঁড়ায়। কাজল চোখের মেয়ে, আমি এমনিতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আরো শেষ করে দিও না। এই চিঠি নেওয়ার শাস্তি তোমার পাওনা রইল। কথাটা বলে রাফিয়ার দিকে আবারও এগিয়ে যায়, ওর চুলগুলো ঠিক করে দেয়, তারপর মুচকি হেসে বেরিয়ে যায়। রাফিয়া চুপ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মানুষটা কি পাগল নাকি অন্য কিছু রাফিয়ার মাথায় ঢুকছে না। কি সব বলে গেল। রাফিয়া নিজেকে ঠিক করে নিচে নেমে আসে। ভেতরে ভেতরে খুব ভয় পেয়েছে আজও। আহিল দাঁড়িয়ে আছে একটা অফিসের সামনে। পুরো জায়গাটা মানুষ দিয়ে ভরা। দুটো দলে বিভক্ত, কেউ আহিলের পক্ষে তো অন্য সাবেক এমপির ছেলে রুদ্রর পক্ষে।
রুদ্র চৌধুরী, সাবেক এমপি রহিম চৌধুরীর ছেলে। রহিম চৌধুরী অনেক বছর ধরে ক্ষমতায় ছিলেন, তাকে হারানোর মতো কেউ ছিল না। তবে হুট করেই হাবিব আহমেদ সে ক্ষমতা ছিনিয়ে নিয়ে নিজের নাম করে নেয়, তা বেশ আগের কথা। এরপরে আর রহিম চৌধুরী ক্ষমতায় আসতে পারেনি, অনেক ঝামেলাও করেছে তিনি, কিন্তু পেরে ওঠেনি। কিন্তু এবার সে তার ছেলেকে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছে। কেউ আশা করেনি, আহিলও না। আহিল সেখানে এসেই জানতে পেরেছে অফিসের ভেতরে আছেন হাবিব আহমেদ আর রহিম চৌধুরী। কিছু সময় অপেক্ষা, তারপরই কাঙ্ক্ষিত মার্কা কে পাবে জানা যাবে। আহিল ওসব নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না, চুপ করে নিজের ছেলেদের নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য এক পাশে রুদ্রও দাঁড়িয়ে আছে। ভাই ভাই বেটা কই থেকে আইলো? আমি তো জানতামই না রাহিম চৌধুরীর পোলাও আছে একটা। ওই রাহিম কোনোদিনও শত্রুতা ছাড়বে না। চাচাই এইবার তোরে দাঁড় করাইছে, উনি ওনার পোলারে নিয়ে আইছে। ওদের কথা চুপ করে শুনে আহিল কোনো উত্তর দেয় না, দূর থেকে রুদ্রকে পর্যবেক্ষণ করছে। কম্পিটিশন ছাড়া কি নির্বাচনে মজা আছে নাকি? এবার হবে আসল নির্বাচন। ওর ডিটেলস বের কর শাওন, আহিলের সাথে পাঙ্গা সাহস তো আছে। ভাই সব হইয়া যাইব, তুমি চিন্তা কইরো না। ওদের কথার মধ্যেই দেখে রুদ্র ওদের দিকে এগিয়ে আসছে। শাওন ওরা নড়ে চড়ে দাঁড়ায়। আহিল ইশারায় ওদের শান্ত হতে বলে। রুদ্র এসে আহিলের মুখোমুখি দাঁড়ায়, দু পকেটে হাত দিয়ে। আহিলও পাঞ্জাবি ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়। তাহলে তুই সেই আহিল? বাবা বলেছিলেন তোর নাকি অনেক দাপট এই এরিয়াতে। এই কয়েকটা ছেলেপেলে নিয়ে এত দাপট, এতদিন তো অনেক রাজত্ব করে গেছিস, পারলে একবার করে দেখা। আহিল শান্ত মস্তিষ্কের মানুষ, তবে সেটা কেউ রাগিয়ে দেওয়া আগ পর্যন্তই। আহিল মুচকি এসে রুদ্রর হাতটা চেপে ধরে ঘাড় থেকে নামায়, তারপর ঝাড়ি দিয়ে হাতটা ছেড়ে দেয়। এরই মধ্যে সিয়াম দৌড়ে আসে। ভাই আমরা আমগো মার্কা পাইয়া গেছে। কথাটা শুনে আহিল তাকায় রুদ্রর দিকে। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে সিয়ামের দিকে। আহিল রুদ্রের কাঁধে হাত রাখে। রুদ্র ফিরে তাকায় আহিলের দিকে, ওর মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কি, আমার কি দাপট, আর আমার কত ছেলে পেলে, এইটা তুই আস্তে আস্তে টের পাবি, আর পারলে রাজত্ব নিয়ে দেখা। কথাটা বলে চলে যায় আহিল। রুদ্র ঠায় দাঁড়িয়ে আছে। আহিলকে সহজভাবে নেওয়া যাবে না। রুদ্র এগিয়ে যায় রহিম চৌধুরীর দিকে। তিনি আস্তে আস্তে হেঁটে এসে ছেলের পাশে দাঁড়ায়। আহিলের সাথে ঝামেলা যাবে না, আগেই বলেছি। ওকে যতটা সহজ মনে হচ্ছে ততটা জটিল। বুদ্ধি আর নিজের শক্তি দিয়ে চলো, তাহলে শত্রুকে হারাতে পারবে। রুদ্র দাঁড়িয়ে থাকে। ভীষণ বিচক্ষণ ছেলে রুদ্র, হার মানা পছন্দ না ওর, কখনোই কোথাও হেরে যায়নি, এবারও হারবে না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে লড়ার। রুদ্র ওর লোকজন নিয়ে বেরিয়ে যায়। আহিলও চলে এসেছে। হাবিব আহমেদ ছেলের উপর বিশ্বাস আছে। সন্ধ্যায় রাফিয়া বারান্দায় চা নিয়ে বসে আছে, দোলনায়, হাতে একটা গল্পের বই। হুমায়ুন আহমেদের। হঠাৎই ওর কানে আসে জোরে জোরে চিৎকারের আওয়াজ। রাফিয়া উঠে দাঁড়ায়, বারান্দায় গ্রিলে ধরে দাঁড়ায়। শব্দ শুনে রিপা এসে দাঁড়ায় রাফিয়ার পাশে। কিছু বাচ্চা ছেলেরা মিলে মিছিল। সিরাই সিরাই রক্ত, আমরা আহিল ভাইয়ের ভক্ত, এক বড় না দুই বড়, আহিল ভাইয়ের মন বড়, আহিল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এমন কথা শুনে রাফিয়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রিপাও হাসছে। রাফিয়া কিছুতেই হাসি থামাতে পারছে না। আর কত হাসবে? হাসি জমিয়ে রাখ, সব হাসি তো শেষ হয়ে যাবে। সাথে সাথে রাফিয়া আর রিপা হাসি বন্ধ করে চুপ করে দোলনায় বসে পড়ে। রিপার মা যেতেই আবার দুজনে একসাথে হেসে ওঠে। ওরা এসব বলে মিছিল করছে কেন? আজকে নির্বাচনের মনোনয়ন দিয়েছে, মানে মার্কা। আমাদের এখানে প্রতি বছর দুটো মার্কা নিয়ে দুপক্ষ ভোটে দেয়। আইল ভাই তো এইবার ভোটে দাঁড়িয়েছে। এই কয়দিন এমন কত মিছিল মিটিং দেখবি, ঠিক নেই। ওই বজ্জাত লোককে ভোট দেবে কে? সবাই। দেখিস আইল ভাই পাশ করবে। ছাই করবে। ওনার বিপক্ষ দলে কে দাঁড়িয়েছে? রিজন ভাইয়ের বন্ধু রুদ্র, উনি দাঁড়িয়েছে। তাহলে আমি ওনার পক্ষে।
রিপা রাফিয়ার পিঠে একটা ঘুষি মেরে দেয়। ভালো জিনিস চিনতে শিখ গাধি। তোর ওই আহিল ভাইয়া ভালো না। অনেক ভালো, একদিন ঠিকই বুঝবি। আমি কেন বুঝবো? মানুষ যাকে সব থেকে বেশি অপছন্দ করে তার সাথে জুটি বেঁধে দেয়, তোকেও দেবে দেখিস। কথাটা বলে রিপা চলে যায়। রাফিয়া ভাবতে থাকে, সত্যি কি এমন কিছু হয়? ওই বজ্জাত লোকটার সাথে যদি বাধা পড়ে তাহলে কি হবে রাফিয়ার? সময় পেরিয়ে গেছে আরো 7 দিন। চারিদিকে শুধু নির্বাচনের পোস্টার, মিছিল, মিটিং এসবই চলছে। তবে এসবের মধ্যে শান্তিতে আছে রাফিয়া। আহিলের সাথে তার আর দেখা হয়নি, ভার্সিটিতেও না, কোথাও আহিলকে এখন তেমন একটা দেখা যায় না। রাফিয়া মনে শান্তি থাকলেও যন্ত্রণার ভাগে আহিল কতদিন হলো নিজের পছন্দের মানুষটাকে দেখে না। মেয়েটাকে রাগিয়ে দিতে পারে না, সময়ই হয়ে ওঠে না, সাথে রুদ্র তো আছেই। রাতে সব কাজ শেষ করে বাড়ি ফিরলো আহিল। আজই বোধ হয় একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে ও। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখের সামনে ভেসে ওঠে রাফিয়ার মিষ্টি মুখটা। বুকের ভিতর যন্ত্রণা। উঠে বসে আহিল, ফোন করে একজনকে, কিছু একটা বলে ফোন কেটে দেয়। বারান্দায় গিয়ে দাঁড়ায়। ফোনটা একটা মেসেজ আসতেই আহিলের মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে বাসা থেকে বেরিয়ে পড়ে আহিল। 15 মিনিটের মধ্যেই একটি বাড়ির সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে গাড়ির উপরে উঠে বসে। তাকিয়ে থাকে সামনে থাকা 3 তলা বাড়ির দিকে। বারান্দায় এখনো বাতি জ্বলছে। পকেট থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল করে আহিল। 2বার রিং হতেই কল রিসিভ হয়। হ্যালো, কে বলছেন? হাই কাজল চোখের মেয়ে, তুমি তো ভারী স্বার্থপর দেখছি। আমি একটু ব্যস্ত দেখে তোমায় জ্বালাতে পারছি না, আর এই সুযোগে তুমি তো আমায় ভুলেই গেছো। কাজল চোখে মেয়ে কথাটা শুনতেই রাফিয়ার আর বুঝতে বাকি নেই কে ওকে কল করেছে। একটু শান্তিতে ছিল, আবার কোথা থেকে চলে এলো। রাফিয়ার প্রচন্ড রাগ লাগছে। এই লোক ওর নাম্বার পেলই বা কোথায়? আপনি তো দেখছি ভারী অসভ্য। এত রাতে একটা মেয়েকে ফোন করে ডিস্টার্ব করছেন, লজ্জা করে না? একটু লজ্জা করে না? এইবার বেশি কথা না বলে নিচে আসো জলদি, আমার হাতে সময় খুব কম, তোমাকে না জ্বালিয়ে ঘুম আসছিল না। রাফিয়া অবাক হয়ে যায়, এত রাতে কল করে বলছে নিচে যেতে, কি অধিকার বোধরে বাবা। রাফিয়া বিছানা থেকে উঠে আস্তে আস্তে বারান্দায় এসে নিচের দিকে উকি দেয়। রাফিয়াকে দেখেই আহিল হাত নাড়ায়, হাই দেয়। রাফিয়া চোখ বড় বড় হয়ে যায়। এই তো কাজল চোখের মেয়ে, তোমায় দেখে ফেলেছি, আর লুকিয়ে না থেকে একটু নিচে আসো। আপনি এখানে কি করছেন? এই রাতের বেলায় একটা মেয়ে মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন? ছি! এই মেয়ে, এত কথা শুনতে চাইনি তো। আমি জলদি নিচে আসবে নাকি আমি উপরে চলে আসবো? পারলে আসুন, দেখি কিভাবে আসেন। চ্যালেঞ্জ করো না, আমি কিন্তু চলে আসতে পারবো, কিন্তু সমস্যা তোমারই হবে। এবার ভেবে দেখো কি করবে। আপনি কি চান বলুন তো? নিচে আসলেই বলবো। আসবো না। কি করবেন? ঠিক আছে, আমি আসছি। রাফিয়া তাকিয়ে দেখে আহিল গাড়ির উপর থেকে নেমে পড়েছে। একবার আর উপায় নেই। এই লোককে রাফিয়া মোটেও বিশ্বাস করে না। হুট করে যদি চলে আসে। আমি আসছি। গুড গার্ল। রাফিয়া এবার পরে বিপদে। বলে তো দিয়েছে আসছি, কিন্তু এবার যাবে কি করে? কেউ যদি দেখে ফেলে? রিপাকে কি ডাকবে? পরে যদি কিছু হয়? বিছানা থেকে উঠে ওড়না গায়ে জড়িয়ে নিয়ে আস্তে করে দরজা খুলে বেরিয়ে যায় রাফিয়া। মেন দরজায় এসে আস্তে করে চাপিয়ে ধীরে ধীরে 3 তলা থেকে নামে। বুক কাঁপছে রাফিয়ার। গেটের কাছে এসে গেট খুলে রাস্তায় পা রাখে। বাড়ির দিকে তাকায়, সব জায়গায় অন্ধকার। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া কোনো আলোই নেই কোথাও। রাফিয়া গুটি গুটি পায়ে হেঁটে সামনে যায়। দেখে একটা সাদা রঙের গাড়ি, তার উপরে বসে আছে আহিল। বিরক্তি থাকলে ও রাফিয়া এগিয়ে যায়। রাফিয়াকে দেখেই আহিল গাড়ির উপর থেকে নেমে দাঁড়ায়। রাফিয়া আহিলের সামনে এসে দাঁড়ায়। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে। আহিল শুধু রাফিয়াকে দেখেই যাচ্ছে। মেয়েটা ঘুমের মধ্যে হয়তো খেয়ালই করেনি প্লাজো আর টি শার্ট পরেই চলে এসেছে। তবে এই রূপে রাফিয়াকে দেখে বুক কাঁপছে আহিলের। আহিলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফিয়া কি বলবে বুঝতে পারছে না। এভাবে তাকিয়ে থাকার জন্য ওকে নামিয়ে আনলো। কি দেখছেন? কি বলবেন বলুন। কত কষ্ট করে বের হয়ে এসেছি জানেন? রাফিয়ার কথায় আহিলের হুঁশ ফিরে নড়ে চড়ে দাঁড়ায়। আহিল রাফিয়ার সামনে আসতেই
কেন যেন অন্যরকম হয়ে যায়। আহিল আর একটু কাছে গিয়ে দাঁড়ায়। রাফিয়া ওকে এগিয়ে আসতে দেখে নিজে একটু পিছিয়ে যায়। আহিল রাফিয়ার হাত ধরে ফেলে। দূরে যাচ্ছ কেন? আমি কিছু বলতে আসিনি, তোমায় দেখতে ইচ্ছে করছিল তাই। আজকে কয়দিন হয় তোমায় দেখিনি ঠিক মতো, জ্বালাতেও পারছি না, হয়তো এই কয়দিন পারবো না, তাই এত রাতে আসা। আর নাম্বার জোগাড় করা আমার কাছে অনেকটা বলতে পারো পান্তা ভাতের মতোই। আহিলের কথা শুনে রাফিয়ার বুঝতে বাকি নেই যে এতক্ষণ যা যা প্রশ্ন করেছে তার সবগুলো উত্তরই একসাথে দিল আহিল। আমাকে কেন দেখতে ইচ্ছে করে আপনার? দুনিয়াতে আর মানুষ নেই? ভালো প্রশ্ন, কিন্তু আমিও ভাবতাম নেই কাকে আমি দেখব, কিন্তু এখন তো না দেখলেই বুকে জ্বালা বাজছে। রাফিয়া এবার ভালো করে তাকায় আহিলের দিকে। আহিল একটা হলুদ রঙের টি শার্ট পরে আছে, সাথে একটা ট্রাউজার, চাপ দাড়ির সাথে চুলগুলো এলোমেলো। রাফিয়া যতই রাগ দেখাক, অষ্টদশীর মেয়ের মনে অনুভূতিরা তো ঘুরে বেড়াই। রাফিয়া কেন যেন মনে হচ্ছে আহিল সুদর্শন, ভয়ঙ্কর সুদর্শন আহিল। কি আটকে গেল কেন? আমি আসছি। কথাটা বলেই পেছন ঘুরতে চেয়েও পারে না আহিল। টান দিয়ে রাফিয়াকে আরো কাছে নিয়ে আসে। কি করছেন কি আপনি? হাত ছাড়ুন আমার। দেখতে এসেছেন, দেখা করে চলে যান। আমি আপনার বিয়ে করা বউ না। একেবারে আমাকে ধরার চেষ্টা করবেন না। আহিলের হাতের বাঁধনটা একটু হালকা করে, তবে পুরোপুরি ছেড়ে দেয় না। রাফিয়ার কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। যাও, তোমার কথাই রাখলাম, ধরলাম না, বউ বানিয়ে তবেই ধরবো। বি রেডি। কথাটা বলে রাফিয়াকে ছেড়ে দিয়ে এক হাত দূরে গিয়ে দাঁড়ায়। রাফিয়া সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। রাফিয়া আর একটুও দাঁড়ায় না, উল্টো ঘুরে দৌড়ে চলে যায়। আহিল দাঁড়িয়ে থাকে, যতদূর রাফিয়াকে দেখা যায় তাকিয়ে থাকে। আহিলও গাড়িতে উঠে বসে, ভাবে চাইলে এক্ষুনি এই মেয়েটাকে বিয়ে করতে পারে, কিন্তু বুকে তো যন্ত্রণা নিয়ে বসে আছে, শুধুমাত্র নির্বাচন যাওয়ার অপেক্ষা। এই মেয়ের কোনো ক্ষতি সে হতে দিবে না। গাড়ি ঘুরিয়ে চলে যায় আহিল বাড়ির দিকে। এবার শান্তিতে একটু ঘুম হবে। রাফিয়া আবারও সাবধানের সাথে রুমে চলে আসে। রিপার পাশে গিয়ে শুয়ে পড়ে। বুক এখনো কাঁপছে। মানুষটা ভারী অদ্ভুত, হুট করে কি করে বসে। রাফিয়া মনের ভিতরে অস্থিরতা শুরু হয়। এই প্রথম কোনো পুরুষের জন্য এমন হচ্ছে। রাফিয়া এই বিষয়ে মোটেও পাত্তা দিতে চায় না, চুপ করে ঘুমিয়ে পড়ে। নিজের বারান্দায় চুপ করে এতক্ষণ দাঁড়িয়েছিল রিজন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখনই চোখে পড়লো রাফিয়াকে, দেখলো ডাক দিতে ও দেখে ডাকতে গিয়েও ডাকেনি, কারণ রাস্তায় কেউ একজনকে লক্ষ্য করেছিল। সবটা দেখে রিজন অনেকটাই খুশি হয়। মনে মনে বুনতে থাকে হাজারটা বুদ্ধি। পকেট থেকে ফোন বের করে, কাউকে কল দেয়। কথা শেষ করে নিজের রুমে চলে যায়। বাড়ি ফিরে আহিল একটা লম্বা ঘুম দেয়। নির্বাচনের অনেক কাজ, ঠিকমতো ঘুমানো হয়ে উঠছে না। রাফিয়াকে দেখাটা খুব জরুরি ছিল, দেখে নিয়েছে, এবার শান্তি। সকাল সকাল ঘুম থেকে উঠে রাফিয়া ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কাজ শেষ করে রাফিয়া আর রিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। রাফিয়ার প্রচুর কথা বলে আর রিপা তাই চুপ করে শুনে যায়। কাল রাতের কথাও রিপাকে বলে দিয়েছে, যা শুনে রিপা হতভম্ব হয়ে গিয়েছে। আহিল এমন কাজও করতে পারে, এটা রিপার অজানা ছিল, তবে মনে মনে খুব খুশিও হয়েছে। রাফিয়ার পাগলামো গুলো সামলাতে একমাত্র আহিলই পারবে। যদিও রাফিয়া এসব নিয়ে মোটেও ভাবে না, তাও রিপা জানে ওদের কথার মধ্যেই একটা গাড়ি এসে ওদের সামনে থেমে। অনেকটা হুট করে এভাবে সামনে গাড়ি আসায় ভয় পেয়ে যায় দুজনেই। গাড়ি থেকে দুজন লোক নেমে আসে। ওরা কিছু বোঝার আগেই দুজন লোক রাফিয়ার হাত ধরে টেনে ধরে গাড়িতে তুলে যায়। রিপা একটা লোককে চেপে ধরে। রাফিয়া চিৎকার করতে শুরু করে। রাস্তায় তেমন মানুষ না থাকায় কোনো লাভই হয় না। এতে রিপা যে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে রাফিয়াকে গাড়িতে তুলে নিমিষেই চলে যায়। রিপা এই মুহূর্তে নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হচ্ছে। কি করবে এখন সে? রিপা উঠে দৌড়তে শুরু করে। বাড়ি এসে সোজা মায়ের কাছে। রিপা, মা, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? মা, রাফিয়াকে কারা যেন তুলে নিয়ে গেছে মা, আমার সামনে দিয়ে।
কথাটা শুনে রিপার মায়ের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। কে তুলে নিয়ে যাবে? আর কেউ যদি তুলে নিয়ে গিয়েও থাকে, কি করবে এবার? কি জবাব দেবে রাফিয়ার বাবা মার কাছে? কি বলছিস তুই? কারা তুলে নিয়ে গেছে? কি হয়েছে আমায় আগে খুলে বল। রিপা কাঁদতে কাঁদতে সবটা খুলে বলে। সব শুনে রিপার মা বুঝতে পারে না এখন তার কি করা উচিত। তার ছেলেকে দিয়ে যে কিছুই হবে না এটা তার জানা। অনেক ভেবে তিনি রিপাকে আহিলকে কল দিতে বলে। রিপা তাই করে। আহিল বসে আছে মিটিংয়ে, ফোন পাঞ্জাবির পকেটে ছিল। হুট করেই ফোন ভাইব্রেট হয়ে ওঠে। বেশ বিরক্ত হয়, তারপরও নিজেকে মিটিং চালিয়ে যেতে থাকে। বারবার ফোন আসায় আহিল মিটিং শেষ না করেই একটা বাইরে আসে। অপরিচিত নাম্বার দেখে বেশ অবাক হয়। ফোনটা রিসিভ করে আহিল, হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি রিপা। ভাইয়া, রাফিয়াকে কারোর জন্য তুলে নিয়ে গেছে আমার সামনে দিয়ে। কোথায় নিয়ে গেছে কিছু বুঝতে পারছি না। কথাটা শুনে আহিলের বুকের ভিতর কেঁপে ওঠে। মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। পুরো পৃথিবী মনে হচ্ছে সমান তালে ঘুরে চলছে। কারা ছিল কিছু জানো? না ভাইয়া, তবে অনেকগুলো লোক ছিল গাড়িতে। দুজন লোক মুখ ঢাকা ছিল। ওরা এসে ওকে টেনে হিসেবে গাড়িতে তুলেছে। আহিল কথাটা শুনেই চোখ মুখ খিচে ধরে। এই মুহূর্তে কোনোভাবেই সে ঝামেলায় জড়াতে চায়নি, তবে এবার আর সম্ভব হলো না। আহিল কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে কি হতে চলেছে। কেঁদো না, আমি দেখছি, আমি ওকে নিয়ে আসবো, রাখি। ফোনটা কেটে দিয়ে আহিল শাওনকে কল করে। ওরা বাইরে দাঁড়িয়েছিল। আহিল এসেই গাড়িতে উঠে বসে। সাথে সাথে শাওন, শিয়াম ও বাকি কয়েকজন, ওরাও বুঝতে পারে না কি হয়েছে। কিন্তু আহিলের এমন ভয়ঙ্কর মুখ দেখে কিছু বলার সাহসও পাচ্ছে না। কি হয়েছে তোর? মিটিং শেষ না কইরা আইসা বললি কেন? আহিল কোনো উত্তর দেয় না। গাড়ি চালিয়ে সোজা এসে দাঁড়ায় রিজনের আড্ডা দেওয়ার জায়গায়। ওইদিকে রিজন বসেছিল। আহিলকে দেখেই সবাই বেশ অবাক হলেও অবাক হয় না রিজন। সে জানতো আহিল তার কাছে আসবে, আবার তার ব্যবস্থা তো সে নিজেই করেছে। আহিল গাড়ি থেকে নেমে সোজা রিজনের সামনে গিয়ে দাঁড়ায়। রিজনের কলার চেপে ধরে টেনে উঠায়। তুই করেছিস না এসব? তুই ইচ্ছে করে করেছিস। তোর শত্রুতা আমার সাথে, ওই মেয়েটার সাথে না। শকুনের চোখ, আমি জানতাম তুই দেখে নিবি। তোর দেখারই উচিত ছিল, কিন্তু এইভাবে ছোট লোকের মতো কাজ করবি এটা ভাবিনি। তোর সমস্যা তো আমি। আমার সাথে লড়ে দেখা। রাফিয়ার গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে ফেলবো। আহিল ভয়ঙ্কর রেগে আছে, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। তাই মুহূর্তে কেউ আগাচ্ছে না। বাঘ আর সিংহর লড়াইয়ে কারো যাওয়া উচিত না। সবাই চুপ করে মধ্যে জড়ো হেসে ওঠে রিজন। আজকে আমার শান্তি হচ্ছে, বিশ্বাস কর, খুব শান্তি হচ্ছে। রাফিয়াকে আমি কিছু করব না। আর করব কি করে? রাফিয়া তো আমার কাছেই নেই। আমার শুধু তোকে আঁচড় দেওয়ার ছিল। এই যে যন্ত্রণায় ভুগছিস, এইটাই দেখার ছিল। আহিল প্রচুর রাগ হয়। ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রাফিয়ার কোনো ক্ষতি করে দিবে না তো? কোথায় রেখেছিস ওকে? বলবো না। তোর না অনেক ক্ষমতা, পারলে খুঁজে নে। আবার বলছি, কোথায় রেখেছিস? কার কাছে রেখেছিস? তুই আমার কোথায় হাত দিয়েছিস তোর নিজেরও জানা নেই। আহিল বুঝতে পেরেছে রিজন ইচ্ছে করে এসব করেছে। এখন যতই বলুক না কেন, রিজন কিছুতেই কিছু বলবে না। যা করতে হবে আহিলকেই করতে হবে, কিন্তু কিভাবে করবে? কোথায় রেখেছে ওরা রাফিয়াকে? যদি রাফিয়ার কিছু হয়ে যায়, কাউকে ছাড়বে না আহিল, কাউকে না। দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল। আহিল গাড়ির ভেতরে বসে আছে চুপ করে। মাথায় কিছুই ঢুকছে না তার। রিজন ওকে কিছুতেই বলবে না। আর এই মুহূর্তে রিজনের সাথে ঝামেলায় আহিল যেতে চায় না। আশেপাশে সব জায়গায় খোঁজ লাগানো হয়ে গেছে গোপনে। শাওন চুপ করে আহিলের পাশে বসে আছে। আহিলের এই অস্থিরতা শাওন আগে কখনো দেখেনি। আহিলের মাথায় হাত রেখে কিছু একটা ভেবে যাচ্ছে। হুট করেই আহিলের ফোনে ফোন বেজে ওঠে। কোনো খবর এসেছে ভেবে আহিল সাথে সাথেই ফোনটা ধরে, কিন্তু আহিলকে অবাক করে দিয়ে ও পাশ থেকে শুরু হয় হাসির শব্দ। কি মিস্টার আদিয়ান আহমেদ আহিল, খুঁজে পেলি না তোর প্রিয়তমাকে? তোর এই ক্ষমতা, এই ক্ষমতার জোরে দেখিয়ে বেড়াস বুঝি? তোর তো নিজের মানুষকেই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, জনগণকে নিরাপত্তা কি করে দিবি রে?
কথাটা বলে আরো জোরে জোরে হেসে ওঠে। আহিলের এসব শুনে প্রচন্ড রাগ হয়, কিন্তু এই মুহূর্তে সে অসহায়। অন্তত রাফিয়ার নিরাপত্তার জন্য হলেও আহিল নিজেকে শান্ত করে। রাফিয়া কোথায় কোথায় রেখেছিস ওকে? দেখ রুদ্র, তোর সাথে আমার ঝামেলা, এর মধ্যে ওই মেয়েটাকে টানবি না, ভালো হবে না। আহা, বুকের ভিতর ব্যথা তাই না রে? কষ্ট হয় খুব। আমি তো জানতাম তুই জনগণকে নিয়ে থাকিস, তোর যে এত সুন্দর একটা পাখির ছানাও আছে এইটা কিন্তু ভাবিনি। ভাগ্যে সৃজন ছিল। চল, এত কথা না বলি, ডিলে চলে আয়, তাহলেই হলো। তুই তোর পাখির ছানা নিয়ে চলে যাস, যদিও দিতে বুকে লাগবে। কি চাই? নির্বাচন থেকে সরে যাবি, মনোনয়ন তুলে নিবি, শুধু এইটুকুই। ঠিক আছে, তাই হবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কথাটা বলে আহিল নিজেই ফোনটা কেটে দেয়। এতে রুদ্র অবাক না হলেও রিজন বেশ অবাক হয়। এত সহজে সবকিছু মেনে নেওয়ার পাত্র আহিল নয়, কিছু একটা হতে চলেছে। আহিল সাথে সাথে গাড়ি স্টার্ট করে, জোরে গাড়ি চালাতে থাকে। শাওন শুধু চুপ করে দেখেই যাচ্ছে। 8 ঘন্টার রাস্তা আহিল 15 মিনিটের মধ্যে চলে আসে। একটা বড় গোডাউনের সামনে এসে গাড়ি থামায় আহিল। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আহিল আর শাওন ছাড়া এই পুরো জায়গাটাই ফাঁকা। অন্ধকার একটা রুমের ভেতরে পাটির উপরে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে রাফিয়া। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। সেই দুপুর থেকে এভাবে পড়ে আছে এখানে, তৃষ্ণায় গলা শুকিয়ে আছে। কেউ একবারের জন্য আসেনি। রাফিয়ার ইচ্ছে করছে জোরে জোরে চিৎকার করতে, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু ইচ্ছে করে কি হচ্ছে ওর সাথে এসব? ওর তো কোনো শত্রু নেই, কারা তুলে আনবে? তুলে এনে লাভই বা কি? ওকে কি তাহলে মেরে ফেলবে? গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে শাওন আর আহিল। গোডাউনের বাইরে থেকে দরজা বন্ধ দেখাচ্ছে, তবে ভেতরে যে মানুষ আছে এটা আহিল নিশ্চিত। আহিল এগিয়ে গিয়ে শাটার টেনে তুলে। ভেতরে পুরো অন্ধকার। আহিল নিজের পকেটে থাকা গানটা বের করে, শাওনও তাই করে। আস্তে আস্তে করে ভেতরে ঢুকে ওরা। এত পরিমাণ অন্ধকার যে কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। আহিল একটু এদিক ওদিক লক্ষ্য করে, না এখানে কেউ নেই। আহিল সোজা হয়ে দাঁড়ায়, ভালো করে লক্ষ্য করে ওর চোখে পড়ে ছোট্ট একটা রুম, বাইরে থেকে তালাবদ্ধ। আহিলের বুকটা কেঁপে ওঠে। এই রুমের ভিতরে যদি সত্যি রাফিয়া থেকে থাকে তাহলেও একটাকেও ছাড়বে না। আহিল দ্রুত পায়ে রুমটার সামনে এসে দাঁড়ায়। ফোনে ফ্ল্যাশ অন করে ভারী একটা তালা খুলে ভেতরে ঢুকে আহিল দেখে রাফিয়া একটা পাটির উপর। দ্রুত আহিল রাফিয়ার কাছে যায়। রাফিয়া জ্ঞান নেই। আহিল রাফিয়াকে কোলে তুলে নেয়। শাওন ফ্ল্যাশ লাইট ধরে ওরা বেরিয়ে আসে। গাড়ির পেছনে সিটে রাফিয়াকে শুইয়ে দিয়ে সামনে বসে আহিল। শাওন শুধু দেখেই যাচ্ছে। গাড়িতে বসেই আহিল দ্রুত চলে আসে একটা হসপিটালে। সামনে এসে আহিল আবারও রাফিয়াকে কোলে তুলে নিয়ে ভেতরে যায়। সবকিছু ঠিক করে দিলেও আহিল বাহিরে বেরিয়ে আসে। এতক্ষণে সিয়াম রিপাকে নিয়ে চলে এসেছে রাফিয়ার কাছে। আহিল হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে, সাথে শাওনও যায়। তুই কিভাবে জানলি যে মেয়েটাকে ওরা ওখানেই রেখেছে? আহিল জানতো শাওন এমন প্রশ্নই করবে। তোর মনে আছে যখন রুদ্র আমাকে কল দেয়, আমার হাতে আরেকটা ফোন ছিল যেটা দিয়ে আমি ওর লোকেশন ট্র্যাক করেছি। ও তখনও ওই জায়গার আশেপাশে ছিল। আমি তখনও শিওর ছিলাম না, পরে মনে পড়লো রুদ্রের বাবার করা সেই গোডাউনের কথা। রুদ্র যখন জানতে পারবে আবার ক্ষতি করতে চাইবে। সেটা হতেই দিব না। আমার প্ল্যান ছিল সাপ আর লাঠি দুটোই ঠিক রাখা। মুচকি হেসে আহিল রুদ্র নাম্বারে কল করে। সাথে সাথেই কল ধরে রুদ্র। কি দেখা করতে এলি না যে? ভয় পেয়েছিস নাকি? তোর পাখির ছানাকে ফেরত নেওয়ার ইচ্ছে নেই নাকি রেখে দিব আমার কাছে? দেখা তো নির্বাচনের দিনই হবে বলেছিলাম। তুই কি ভেবেছিলি এখনই দেখা করবে বলেছি? তোর মতো এত সময় নেই তো আমার। আর আমার পাখির ছানা আমার কাছে আছে, তোকে আর কষ্ট করে ফেরত দিতে হবে না। কষ্টের সময় এগিয়ে এসেছে রুদ্র, দিন গুনতে শুরু কর। কথাটা বলে আহিল রুদ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। পাশে বসে থাকা শাওন সব মাথার উপর দিয়েই যাচ্ছে। কি করতে চাইছিস? ওইটা কালই দেখতে পারবি। তুই কি এমপি হতে চাইছিস নাকি প্রেমিক? বুঝতে পারছি না। দুটোই।
আহিল গাড়ি স্টার্ট দেয়। অনেক কাজ এখন, তার সব কাজ রাতের মধ্যে শেষ করতে হবে। কাল সকালটা যেন একটা সুন্দর সকাল হয়, ধরা দেয় আহিলের জীবনে। রাত শেষে ভোরের দিকে জ্ঞান ফিরল রাফিয়ার। সারা রাতই স্যালাইন দিয়ে রাখা হয়েছিল ওকে। চোখ মেলে তাকায় রাফিয়া, সামনে রিপাকে দেখেই রাফিয়া উঠে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর কাঁদিস না বোন, শান্ত হয়ে দেখ, সব ঠিক আছে। রাফিয়া তাও চুপ হয় না, কাঁদতেই থাকে। অনেকটা সময় নিয়ে রাফিয়া শান্ত হয়। ভেবেছিল চোখ খুলে আবারও সেই অন্ধকার ঘরে নিজেকে বদ্ধ দেখবে। রাফিয়া ঠিক করে বসিয়ে দিয়ে রিপা হালকা কিছু খাইয়ে দিয়ে রাফিয়াকে শুইয়ে থাকতে বলে। কিন্তু রাফিয়ার মনে হাজারটা প্রশ্ন। মনে অনেক প্রশ্ন, তাই না? সবকিছুর উত্তর পাবি, একটু অপেক্ষা কর। এখন দিলে সমস্যা কি? সমস্যা নাই, এজন্যই দিব না। কথাটা বলে রিপা কেবিন থেকে বেরিয়ে যায়। রাফিয়ার মন খারাপ করে আবার শুয়ে পড়ে। শরীর খুব ক্লান্ত। একটু পরেই রিপা কেবিনে প্রবেশ করে। রাফিয়া দরজা খোলার শব্দে ঘুরে তাকায়। রাফিয়া পারছে না উঠে যেতে। রিপা এসেছে, তার সাথে রাফিয়ার বাবা আর রিপার মা। রাফিয়ার মা নেই, বাবার সাথে চট্টগ্রাম শহরে বেড়ে ওঠা রাফিয়ার। রাফিয়ার বাবা আনিসুল হক পেশায় একজন শিক্ষক। রাফিয়ার বাবা মেয়ের পাশে গিয়ে বসে। সাথে সাথে রাফিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রিপার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু। হয়েছে, আর কাঁদতে হবে না, বাড়ি ফিরতে হবে। এইবার বাড়ি ফিরে আবার কাঁদিস। হ্যাঁ মা, চল বাড়িতে। আমি তো এসে গেছি, কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। সবার কথা শুনে রাফিয়া কিছুটা শান্ত হয়। হাসপাতাল থেকে বেরিয়ে আসে ওরা। হাসপাতালের সামনেই একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই গিয়ে উঠে বসছে, কিন্তু রাফিয়া ধাপে ধাপে যেন অবাক হচ্ছে। ও কিভাবে এই জায়গা থেকে ফিরে এলো? রিপাই বা ওকে কি করে পেল? ওর বাবা কিভাবে খবর পেল? একদিনের ভেতরে ছুটে এলো। সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে রাফিয়ার। দাঁড়িয়ে থাকবি? গাড়িতে উঠে বস, বাড়িতে যেতে হবে না? এটা কার গাড়ি? তোরা যাত্রার গাড়িতে উঠে বসছিস কেন? এত কথা বলার সময় নেই বোন, হাতে অনেক কাজ, জলদি ওঠ। রাফিয়া আর কথা না বলে গাড়িতে উঠে বসে। রাফিয়া বাড়িতে ফিরে রাফিয়া যেন প্রাণ ফিরে পায়। দ্রুত চলে যাওয়া শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। রাফিয়াকে দেখে রিফা আমায় কিছু একটা খুঁজছে। রাফিয়া গিয়ে রিপাকে চেপে ধরে ওকে টেনে বিছানায় এনে বসিয়ে দেয়। অনেক নাটক করেছিস আর না, এবার সত্যি করে বলতো কি কি হয়েছে? আমাকে তোরা পেরে কিভাবে? বললাম না, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। শুধু এটুকুই বলবো এখন তোকে, তুই ভাগ্যবতী রাফিয়া, খুব ভাগ্যবতী। মানুষ যা শত সাধনা করেও পায় না, তাই তুই সাধনা ছাড়াই পেয়ে যাবি। শুধু আগলে রাখতে শিখে নিস। মানে অনেক কিছু। এইবার ওঠ, এই ড্রেসটা পরে নে জলদি। রাফিয়া কিছু বলতে যাবে, তার আগে রিফার মা রিফাকে ডাকে। রিফা চলে যায়। রাফিয়ার এবার বিরক্তি লাগছে, কৌতূহল হচ্ছে খুব। কিছু একটা তো আছে যা ওর থেকে সবার লুকাচ্ছে। রাফিয়া রিফা রেখে যাওয়া ড্রেসটা পরে নেয়, তারপর রুম থেকে বেরিয়ে আসে। দেখে ওর বাবা সোফায় বসে আছে। রাফিয়া গিয়ে বাবার পাশে বসে। রাফিয়া বসতেই আনিসুল হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এখন প্রায় সন্ধ্যা। রাফিয়া বসে বসে টিভি দেখছে। রিফার আশায় বসে আছে, কিন্তু রিফা কিছুতে ওর কাছে খেসছে না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রাফিয়া উঠে তাড়াতাড়ি দেখে আনিসুল হক নিজেই গিয়ে দরজাটা খুলে দিয়েছে। এর মধ্যে রিফা দৌড়ে গিয়ে রাফিয়ার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। কি হচ্ছে কি, আমাকে একটু বলবি? উত্তর পাবো, কোথায় উত্তর? আর ওইভাবে টেনে নিয়ে এলি কেন? কে এসেছে আবার? তোর উত্তর। রাফিয়া রিফার কথা শুনে অবাক। ওর উত্তর মানে? রাগিয়ে দরজা গিয়ে উকি দেয়। সাথে সাথে রাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। অয়েল বসে আছে সোফায়, সাথে আরও কিছু লোকজন। রাফিয়া আহিলের ছেলে পেলে পুরোকে ছাড়া কাউকে চিনতে পারছে না। তবে রাফিয়া বেশ অবাক হচ্ছে, ওর বাবা আহিলের সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। এই লোক এখানে কি করছে? এখনই বুঝতে পারবি। রিফা কথাটা শেষ করতেই আনিসুল হক রুমে প্রবেশ করে। রাফিয়া অস্থিরতা দেখে এসে রাফিয়া হাত দুটো ধরে আনিসুল হক, তোমার আমি কিছু কথা বলবো মা। আমি তোমার বাবা, তুমি তো আমার বিশ্বাস করো। বাবা, তুমি এসব কেন বলছো? আমার কথার উত্তর দাও। অন্ধের মতো বিশ্বাস করি তোমায় বাবা। আমি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাইরে যাদের দেখছো তাদের তুমি একটু হলেও চিনো। ছেলেটাকেও জানো। ও তোমায় কাল বাঁচিয়েছে। ও না থাকলে
আজকে হয়তো তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত। আমি ভেবে দেখলাম আমার পরে কেউ তোমায় নিয়ে এতটা ভেবেছে। আমি নিশ্চিত মনে ওর হাতে তোমায় তুলে দিতে চাই। কথা শুনে রাফিয়া যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি বলছে ওর বাবা, যাকে রাফিয়া সহ্য করতে পারে না তার হাতে নাকি তুলে দেবে শুধুমাত্র বাঁচিয়েছে বলে। রাফিয়ার ভীষণ কান্না পাচ্ছে। রাফিয়া কিছু বলতে যাবে তার আগে আনিসুল হক রাফিয়ার হাত ধরে বাইরে নিয়ে যায়। আনিসুল হক নিজের পাশে রাফিয়াকে বসিয়ে দেয়। রাফিয়ার বুক কাঁপছে। কি হতে চলেছে? আহিল বসে আছে চুপ করে। একটু পর আর চোখে রাফিয়াকে দেখছে। আহিল জানে রাফিয়ার মনের অবস্থা, কিন্তু আহিল যে নিরুপায়। আহিলের বাবা হাবিব আহমেদ ছেলের বউ দেখে ভীষণ খুশি হয়েছে। তিনি আজিজুল হকের সাথে কাল রাতে কথা বলেছে নিয়েছে। যখন আহিল রাতে বাড়িতে ফিরে হুট করে বলল সে বিয়ে করতে চায়, সব থেকে বেশি খুশি হাবিব আহমেদই হয়েছিল। আহিলের মা রেবা বেগম এসে রাফির ওপর পাশে বসে। রাফিয়ার হাত ধরে একটা স্বর্ণের রিং পরিয়ে দেয়। রাফিয়া চুপ করে বসে আছে। একটা পর্যায়ে সেই সময় চলে আসে যার জন্য আহিল অপেক্ষা করছিল। রাফিয়া অপ্রস্তুত ছিল, কাজী দিয়ে ওদের বিয়ে পড়ানো হয়। রাফির বুকটা ফেটে যাচ্ছে। আহিলকে মেরে ফেলতে ইচ্ছা করছে, শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য বিয়ে পর্যন্ত নিয়ে এসেছে লোকটা। নিজের বাবার উপরও রাফিয়ার প্রচুর অভিমান হয়, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। সবশেষে রাফিয়া দিয়েও হয় সাইন করতে। রাফিয়া হাত কলম ধরে রাখতেই পারছে না। সাইন করে দিলে সারা জীবনের জন্য আহিলের সাথে ওর নাম জড়ে যাবে, এটা ভেবেই রাফিয়ার কান্না পাচ্ছে। আর অন্যদিক দিয়ে আহিল চুপ করে রাফিয়ার হাতের দিকে তাকিয়ে আছে। এই তেরা মেয়েটা ভালোভাবে সাইন করে দিলেই আহিল বেঁচে যায়। সমস্ত রাগ অভিমান নিয়ে রাফিয়া কাবিন নামায় সাইন করে দেয়। আহিল যেন বুক ভরে নিঃশ্বাস নেয়। আহিল পেরেছে, অবশেষে তার ধনী লঙ্কার প্রিয়তমা অর্ধাঙ্গিনী করতে পেরেছে। কাবিন নামায় সাইন করে রাফিয়া উঠে নিজে রুমে চলে যায়। কেন যে খুব অস্থির লাগে, সামান হাত পা কেঁপে যাচ্ছে। রাফিয়া পিছে পিছে রিফাও আসে। রিফা আসতে রাফিয়া অন্যদিকে ফিরে যায়। এই মুহূর্তে কাউকে সহ্য হচ্ছে না রাফিয়ার। রিফা চেষ্টা করে রাফিয়ার মুখ থেকে কথা বের করার না, কিন্তু রাফিয়া চুপ করে আয়নার সামনে বসে আছে। চোখে পানি দিয়ে ভরে যাচ্ছে, যেন পলক ফেলেই জল গড়ে যাবে। রিফা হতাশ হয়ে বেরিয়ে যায় রুম থেকে। আর রিফার আসারই অপেক্ষা করছিল। রিফাকে বেরিয়ে যেতে আসতে দেখেই ইশারে জিজ্ঞেস করে রাফিয়ার কথা। রিফাও ইশারে উত্তর দিয়ে দেয়, একটু আসছি আমি। কথাটা বলে আহিল উঠে আসে। বাকিরা বসে নাস্তা করছে আর টুকটাক গল্প করছে। আহিল রাফিয়ার রুমে প্রবেশ করে, দেখে রাফিয়া আয়নার সামনে বসে অনবরত কেঁদে যাচ্ছে। আহিল আস্তে দরজা বন্ধ করে এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়া পেছনে গিয়ে দাঁড়ায়। রাফিয়ার চোখ আয়নার দিকে আছে। কি আয়নায় দেখছো? কাঁদলে তোমায় কেমন দেখায়? রাফিয়া কোনো উত্তর দেয় না, চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আহিলের দিকে ঘুরে আহিলের পাঞ্জাবির কলা চেপে ধরে। আহিল কোনো প্রতিবাদ করে না, চুপ করেই দাঁড়িয়ে থাকে। আপনি ইচ্ছে করে এমন করলেন তাই না, প্রতিশোধ নেওয়ার জন্য? আমি সব জানি। আমাকে কিডন্যাপও নিশ্চয়ই আপনিই করিয়েছেন, যাতে আমাকে বাঁচিয়ে আমার বাবার কাছে হিরো সাজতে পারেন, আমাকে বিয়ে করে শাস্তি দিতে পারেন। নিন, এইবার তো আপনি খুশি? আপনার প্ল্যান সাকসেস। আর কিছু? আর কিছু মানে? আর কিছু কি? আপনি কি ভেবেছেন? কি আপনি আমায় বিয়ে করবেন আর আমি সব মেনে নিব? কখনো না। আর কেউ না জানুক, আমি খুব ভালো করেই জানি আপনি কি কেন করলেন, কি ক্ষতি করেছি আমি আপনার। আমার সব স্বপ্ন আপনি শেষ করে দিলেন। কি জাদু করেছেন আমার বাবাকে। একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে কখনো মেনে নিব না। প্রয়োজনে আমি মরে। রাফিয়া আর কথা শেষ করতে পারি না, আগে আহিল রাফিয়ার ঠোঁটে নিজে ঠোঁট চেপে দেয়। বিষয়টা এতটা জলদি হয়েছে রাফিয়া হতবাক হয়ে আছে। আহিল রাফিয়ার কোমরে এক হাতে রেখে আরেকটা রাফিয়ার চুলে মুঠি দিয়ে চেপে ধরে। অনবরত চমকে থাকে রাফিয়ার ঠোঁটে। রাফিয়া নিজের সর্বশক্তি দিয়ে আহিলকে দূরে সরাতে পারে না, বরং আর আহিল শক্ত করে রাফিয়াকে চেপে ধরে। অনেকটা সময় নিয়ে আহিল রাফিয়াকে টোরে ছেড়ে দেয়। রাফিয়া ছাড়া পেয়ে জোরে জোরে নিশে নিয়ে থাকে। আহিল শুধু রাফিয়া টুটে দেখছে। এতটা সময় চুমো দেওয়ার রাফিয়ার ঠোঁট দুটো লাল হয়ে গেছে। রাফিয়া নিজের ঠোঁট মুছে আহিলের দিকে আবার এগিয়ে আসে, কিন্তু এইবারে আহিলকে ধরতে পারে না। তার আগে আহিল রাফিয়ার হাত চেপে দেওয়ালের সাথে চেপে ধরে রাখে। খুব সাহস তো দেখছি ধনী লঙ্কা, এত চুমু দেওয়ার পরেও আমার সাথে আবার শক্তি দেখাতে আসছ। শোনো মেয়ে, তোমাকে যদি ওইখানে নিয়ে যাই না, তুমি কিন্তু 2 দিন উঠেও দাঁড়াতে পারবে না। তাই তোমার ওই চুনোপুটির মতো শক্তি তোমার কাছে রাখো। আর তোমাকে বিয়ে করার জন্য তোমাকে আমার কিডন্যাপ করে হিরো সেজে বিয়ে করতে হবে কেন?
আমি চাইলে তোমায় তুলে নিয়ে গিয়েও বিয়ে করতে পারতাম, তুমি কিছুই করতে পারতে না। আমি আরও ভাবলাম বিয়ে যখন করবই তোমার পরিবারে থাকুক সাথে, এতে তোমার মন খারাপও হবে না। তুমি দেখি উল্টো আরও আমাকে দোষ দিয়ে যাচ্ছ, এটা কেমন হলো? রাফিয়া চুপ করে আয়েলের কথাগুলো শুনে তারপর আবারও মুছাতে শুরু করে। আয়েল তো নাচর বানা, সে আরও কাছে সে চেপে ধরে রাফিয়াকে। তুমি কি চাইছো বলো তো? থাকতে চাইছো আমার সাথে? আপনার একটুও লজ্জা নেই তাই না? আমি আপনাকে যেখানেই মানি না কেন সেখানেই আপনার সাথে থাকতে চাইবো। কেউ একজন বলে গিয়েছিল তুমি নির্লজ্জ হও, তবে সেটা তোমার বউয়ের কাছে। আমিও নির্লজ্জ, আর মেনে নাও। তারপর আমাকে মেনে নাও, নেওয়ার আগেই বাচ্চার মা হয়ে গেলে আবার তোমার আফসোস থেকে যেতে পারে। ছাড়ুন আমায়। ছাড়বো না, আছি তো আর একটু সময়। থাকতে হবে না, চলে যান। কে থাকতে বলেছে আপনাকে? কেউ না, কিন্তু আমিই তো থাকতে চাইছি। তোমার বাপই তো বুঝতে পারছে না। বিয়ে করে বাসা না করে চলে যাব, এই দুঃখ কি আমার পরাণে সইবে? তুমিই বলো। রাফিয়া আয়েলের কথায় চরম বিরক্ত। আয়েলকে জোরে একটা ধাক্কা দিয়ে নিজে থেকে সরে দেয়। যদিও আয়েল চাইলে রাফিয়া ওকে নড়াতে পারতো না, তাই আয়েল ইচ্ছে করে দূরে সরে যায়। রাফিয়া আর ভালো লাগছে না, সব কিছু কেমন উল্টো পাল্টা লাগছে। আয়েলের কাছে আসলে অদ্ভুত অনুভূতি হচ্ছে। আয়েল এবার আস্তে করে রাফিয়া হাত ধরে। রাফিয়া বাধা দেয় না, চুপ করে থাকে। শোনো মেয়ে, তোমার জেদি মুখটা আমার ভীষণ প্রিয়। তোমার এই কোমলতায় আমি বারবার হারিয়ে যাই। বিয়ে করার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমার শুধু তোমাকে নিজের করে রাখার একটা শক্ত দলিল দরকার ছিল। তাই এই বিয়ে, কোনো প্রতিশোধের জন্য না। আয়েল কথাটা বলে রাফিয়ার কপালে একটা চুমুক খায়। রাফিয়া যেন চেয়েও কিছু বলতে পারছে না, আর রাফিয়াকে চুপ থাকতে দেখে মুচিয়ে আসে। অভ্যাস করবে, বিয়ে হয়েছে, বর তো আদর করবেই, এত অবাক হওয়ার কিছু নেই। আর আমি একটু বেশিই করব। আপনাকে একদিন সত্যিই খুন করে দেব আমার কাছে আসলে। এই যে কাছে, এখন করে দাও খুন। বউর হাতে খুন হওয়ার তো একটা ভাগ্যের ব্যাপার। রাফিয়া বেশ বিরক্ত, কেন ও কথা বলে ও শান্তি পাচ্ছে না। আহিল তা বুঝতে পারছে। আসছি আমি। হুট করে আইল কথাটা বলে রাফিয়ার কপালে আবার একটা চুমু খেয়ে বেরিয়ে যায় দরজা খুলে। রাফিয়া আইলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জীবনটা কেমন যেন মনে হচ্ছে রাফি। বাইরে এসে আহিল আনিসুল্লাহকে পাশে বসে টুকটাকি কথা বলে উঠে যায়। যাওয়ার আগে রাফিয়া ডাকে আনিসুল্লাহ, না চাইতেও রাফিয়া বেরিয়ে আসে। রাফিয়া আসতে হাবিব আহমেদ আর রেবেকা বেগম রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার বাবার জন্য আজ তোমায় রেখে যেতে হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার আমাদের ঘরে নিয়ে যাবি মা। ভালোভাবে থেকো। তোমাকে কিছু না জানিয়ে হুট করে এসব হয়েছে বলে মনে কষ্ট নিও না। উত্তরে রাফিয়া কিছু বলে না, চুপ করে থাকে। রেবেকা বেগম এগিয়ে এসে রাফিয়া দুই হাতে দুটো পাল্লা পরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বেরিয়ে যায়। রাফিয়া বেশ অবাক হয় সব কিছুতেই। আয়রা যেতে আনিসুল্লাহ রাফিয়াকে হাত ধরে সোফায় বসিয়ে দেন। তিনি জানেন তার মেয়ে তার উপর বড্ড অভিমান করেছে। মেয়েকে বুকে জড়িয়ে নেন। রাফিয়ার বাবা ধরে কেঁদে দেয়। কাঁদিস না মা, তোকে আমি যার হাতে তুলে দিয়েছি দেখিস সে আমার জায়গা তোর মনে করে নেবে। আমার করার দায়িত্বগুলো সে পালন করবে। তুই খুব সুখী হবি দেখিস। শুধু বাবার উপর ভরসা রাখ। রাফিয়া ভাগ্যকে মেনে নিতে পারে, তবে আয়েলকে কেন যেন মেনে নিতে পারে না। জীবনের সঙ্গে বুঝি এইভাবে হয়ে যায় মেয়েদের। রাফিয়ার সব থেকে বেশি ভরসা করে তার বাবাকে। আয়েলকে সত্যিই পারবে সে ভরসা অর্জন করতে? সময় পেরিয়ে গেছে আরও 2 দিন। এই 2 দিন রাফিয়ার সাথে আর আয়েলের দেখা হয়নি, আর না হয়েছে কথা। আয়েল শত ব্যস্ততায় আছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ঝামেলা ততই বেড়ে চলেছে। অন্যদিকে রুদ্র বরাবরের মতোই আয়েলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সকাল সকাল আয়েল বসে আছে, ওদের ক্লাব ঘরে চলছে মিটিং। এর মধ্যে আয়েলের ফোনটা একটা কল আসে। নামটা দেখে আয়েল কল রিসিভ করে। হ্যাঁ বল। ভাই ভাবি বাসা থেকে বের হয়েছে, সম্ভবত ভার্সিটি যাইব, এখন কি করুম? শেষ 2 দিন ধরে আয়েল রাফিয়াদের বাড়ির সামনে লোক রেখেছে, যাতে রাফিয়া কোথাও গেলে সহজে জানতে পারে। গাড়ির ব্যবস্থাও করছে। এই মুহূর্তে ঘুরে বেড়ানো ঠিক হবে না, তাই এই 2 দিন রাফিয়া বের হয়নি। গাড়ি নিয়ে যা, বলবি আহিল ভাই পাঠিয়েছে, কিছুতেই যেন রিক্সায় না ওঠে। আচ্ছা ভাই। কল কেটে দিয়ে এই ছেলেটা দ্রুত গাড়ি নিয়ে রাফিয়ার সামনে হঠাৎ গাড়ি চলে আসে। ভয় পেয়ে একটু পিছিয়ে যায় রাফিয়া। সরি ভাবি, ওঠেন গাড়িতে। গাড়িতে উঠবো কেন? কে আপনি? আমি সাব্বির ভাবি, আহিল ভাইয়ের লগে থাকি। তো আপনার ভাইয়ের সাথে থাকেন, এইখানে কি করছেন?
আর একবারে ভাবি ভাবি করবেন না। আল্লাহ কি কন ভাবি, আপনারে ভাবি কমু না তো কি কমু? আপনি তো ভাবি। এবার গাড়িতে উঠেন, আহিল ভাই কইয়া দিছে গাড়িতে কইরা আপনারা দিয়ে আইতে। রাফিয়ার পাশে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল রিফা, আর পারছে না। রাফিয়া যে কিছুতেই এই গাড়িতে উঠবে না তা সে জানে, কিন্তু না উঠলে আবার আহিল রাফিয়ার খবর করে ছাড়বে। এত করে বলছে, চল যাই, সমস্যা কি? তোর ইচ্ছে হলে তুই যা, আর আপনি আপনার আহিল ভাইকে বলে দিবেন তার গাড়ি করে আমি কোথাও যাব না, আমি রিক্সা করেই যাব। কথাটা বলে রিফার হাত ধরে টেনে নিয়ে রাস্তার অপর পাশ থেকে রিক্সা উঠে চলে যায়। সাব্বির আর করবে সে সাথে সাথে আয়ালকে কল করে জানিয়ে দেয়, একটা ঘাড় তারাকে বিয়ে করছি। শোন সাব্বির, তুই ওর রিক্সা ফলো করবি, যতক্ষণ না আবার ভার্সিটি থেকে বাড়ি ফিরে তুই নজর রাখবি। আচ্ছা ভাবি, চিন্তা করেন না। কলটা কেটে দিয়ে আয়াল চেয়ারে গা এলিয়ে দেয়। এই মেয়ে কিছুতে ওকে শান্তি দেবে না, ইচ্ছে করছে তুলে নিয়ে আসতে, কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য তাও পারছে না। এ কেমন বউরে বাবা, স্বামীর কথা শুনে না আয়ালকে এইভাবে শুয়ে থাকতে কি শাওন এগিয়ে যায়। কি বলেছিলাম না বিয়ে করিস না, এইবার বস ঠেলা। আয়ুষানের কথায় কোনো উত্তর দেয় না, মুচকি এসে আবার ঠিক হয়ে বসে। ওইদিকের কি খবর? কোনো খবর নাই, রিজনকে আর দেখাও যায় না, বাড়িতে ও নাকি আসেনি, আর রুদ্র এর প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় রুদ্র আবার মনে মনে কিছু একটা করার কথা ভাবছে। লাভ নেই, ও আর কিছুই করতে পারবে না। আর মাত্র 3 দিন পর নির্বাচন, এইটুকু সময় ওর পক্ষে কিছুই করা সম্ভব না। তারপরও ওকে আমার সুবিধা মনে হয় না। চোখ কান খুলে কাজ করতে বল সকলকে, যাই হয়ে যাক, যতই ঝামেলা হোক, সাধারণ মানুষ যেতে এতে না জড়ায়। আয়াল শাওনের সাথে আরো কিছুটা কথা বলে, আবার বেরিয়ে পড়ে অন্য কাজে। না বাড়িতে যেতে পারছে আর না বউয়ের কাছে, শুধু গাড়ি নিয়ে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। বারবার ফোন করে রাফির খবর নিয়েছে। ফার্সিটি শেষ, একসাথে বের হয় রিফা আর রাফিয়া। এইবার ওর চোখে পড়ে সেই গাড়ি, কিন্তু রাফিয়া গাড়ির দিকে না তাকিয়ে আবার রিক্সায় উঠে বসে। তোর কপালে দুঃখ আছে দেখিস, আগে না হয়ে দেখতে পারতি না, এখন তো তোর হাজবেন্ড হয়। রাফিয়া চুপ কর, কিসের হাজব্যান্ড? তোরা সবাই মিলে বুদ্ধি করে আমাকে বিয়ে দিয়েছিস। আমি কি বলেছিলাম ওনাকে বিয়ে করব? এত জেদ রাখিস না বোন, তোর জন্যই ভালো। আইল ভাইয়ের জন্য কত মেয়ে পাগল জানিস, আর তুই পেও এমন করছিস। সবাই যার জন্য পাগল, আমি তার জন্য পাগল নয়। রিফা আর কিছু বলতে পারে না, চুপ করে বসে থাকে। বাড়ির সামনে সে রিক্সা থেকে নেমে ওরা ভেতরে চলে যায়। এই খবর আইলের কাছে পৌঁছে আইল অস্থিরতা কমে। বাড়িতে গিয়ে রাফিয়া সোজা বিছানায় গা এলিয়ে দেয়। এখন প্রায় বিকাল হয়েছে। রাফিয়া আবার উঠে ফ্রেশ হয়ে আনসুল হকের রুমে যায়। কিছুটা সময় গল্প করে আবার বেরিয়ে আসে। রিপা আর ওর মায়ের সাথেও বসে গল্প করে। সন্ধ্যার দিকে রাফিয়া রুমে এসে বিছানায় শুয়ে পড়ে প্রচুর ঘুম পাচ্ছে তার। রাফিয়া ঘুম ভাঙে রাত 1টার দিকে। হুট করেই চোখে মেলে তাকায় পুরো ঘরে শুধু একটা মোমবাতি জ্বলছে, আর সেই আলোতেই রাফিয়া দেখে আইল ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে। রাফিয়া কিছু না বুঝে জোরে চিৎকার দিয়ে ফেলে। আইল ভাবেনি রাফিয়া চিৎকার করবে, সাথে সাথে আইল রাফিয়ার মুখ চেপে ধরে। এই মেয়ে, আমি এত জোরে কেউ চিৎকার করে? ছি, তোমার বাপ খালা তো আমায় নির্লজ্জ ভাববে। রাফিয়া কিছু বলতে পারছে না, কারণ আইল ওর মুখ চেপে ধরেছে। ব্যাপারটা আইল বুঝতে পেরে রাফিয়ার মুখ ছেড়ে দেয়। এই, আপনি আমার ঘরে কি করছেন? আর রিপা কোথায়? ছি বউ, এইগুলো কোনো কথা? বউ জামাই যদি একসাথে থাকে সেখানে আর কেউ থাকে নাকি? চুপ থাকুন। আপনি কেন এসেছেন? আর এইভাবে আমার দিকে ঝুঁকে কি দেখছিলেন? তোমাকে। বিছানায় গা এলিয়ে দিয়ে বলে আইল। এটা কি হচ্ছে? আমি কিন্তু আবার চিৎকার করব। করো, যত ইচ্ছে চিৎকার করো। কাল সকালে তো আমি চলে যাব, তুমি থাকবে, মুখ দেখিও সবাইকে। কেন এসেছেন? আর আপনাকে আসতে দিল কে আমার ঘরে? আই রাফিয়া এত প্রশ্নে খুব বিরক্ত। ওই সে রাফিয়াকে দেখতে আর সকাল ঘাট নামে জবাব নিতে, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে আর ফিরে যায়নি। বিয়ে করবো এভাবে রয়ে গেছে। আহিল এবার উঠে বসে রাফিয়াকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের উপর ঝুঁকে শুয়ে পড়ে, তবে পুরোপুরি রাফির উপর ভয় দেয় না। হঠাৎ এমন হয় রাফিয়া বেশ অবাক হয়, বারবার আয়েলের বুকে ধাক্কা দিতে থাকে ওকে শোনার জন্য, কিন্তু আয়েল ও শরীরের রাফির ছোট্ট হাতে ধাক্কা কিছুই করতে পারবে না। যেদিন থেকে তোমাকে দেখছি সেদিন থেকে জ্বালিয়ে যাচ্ছ। এত ঘাড় ধরা কেন তুমি? হ্যাঁ, সকালে আমার গাড়িতে উঠোনি কেন? যে দেখি রিক্সায় করে আসলে, যদি আবার কিডন্যাপ হয়ে যাও কে বাঁচাবে?
হলে হব, আপনাকে তো বাঁচাতে বলিনি, আমার উপর থেকে সরুন বলছি। কি পেয়েছেন কি? জোর করে বিয়ে করে নিলেন, এখন আবার জোর করে কাছে আসতে চাইছেন? সে কথা শুনে আইল আর একটু এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়ার চোখ মুখ খিচে ধরে বসে সাথে আইল আস্তে করে একটা ফুদেই রাফিয়ার মুখের ওপর। কাছে আসতে হলে জোর করে আসতে হয় নাকি? আমি কাছে আসবো ভালোবেসে। আসার দরকার নেই, সরে যান। তুমি কি চাইছো আমি তোমার কাছে যাই? আমি কি আপনার মতো অসভ্য? আই রাফিয়ার মুখের দিকে তাকায়। মেয়েটার চোখ বন্ধ করে আছে, দেখতে একটা ছোট্ট পরীর মতো লাগছে। আইল ভালো করে রাফিয়ার দিকে নজর দেয়। একটা বেবি পিঙ্ক কালারের টি শার্ট পরেছে। আইলের চোখ চাই রাফিয়ার ফর্সা গলায়। আইল আস্তে আস্তে মুখ নেড়ে চাই রাফিয়ার গলায় মুখ ডুবে দেয়। রাফিয়ার সাথেতে হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে। এবার যদি কেউ কাছে আসে, সে যদি হয় বা নিজের স্বামী, তাহলে কোন মেয়ে নিজের ঠিক রাখতে পারে? এই মুহূর্তে রাফিয়া যেন নিজের ছেলের কাছে হেরে যাচ্ছে। আইলও নিজের মধ্যে নেই, সে রাফিয়ার গলায় পাগলের মতো চুমু দিতে শুরু। এক পর্যায়ে কামড় ধরে রাফিয়ার গলায়। রাফিয়ার সাথে সাথে একটা চিৎকার করে দেয়। তিনি সমস্ত শক্তি দিয়ে আয়েলকে ধাক্কা দেয় রাফিয়া। আয়েল হুশ ফিরে আসে, দ্রুত রাফিয়ার উপর থেকে উঠে রাফিয়ার গলায় হাত দিয়ে কান্না করে দেয়। আয়েলের নিজেকে অপরাধী মনে হচ্ছে। চুম পর্যন্ত মেয়েটা ঠিকই ছিল, কামড় দেওয়াটা। আহিল এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়া উঠে বসে জোরে ধরে। সরি বউ, আমি নিজের মধ্যে ছিলাম না, বিশ্বাস করো। আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। লক্ষ্মী বউ, তাকাও আমার দিকে। আহিলের এমন আহ্লাদি কথায় রাফিয়ার রাগ আরও বেড়ে যায়। রাফি আহিলকে ধাক্কা দিয়ে আবার বিছানায় ফেলে দেয়, নিজে আইলের উপর উঠে বসে। আহিল অবাক না হয়ে পারছে না, তার বউ কি পাগল হয়ে গেল নাকি? রাফি উঠে বসে আইলের ঘাড়ে জোরে কামড় দিকে শুরু করে। একটা দুইটা না সমান তালে দিয়ে যাচ্ছে। এত জোরে কামড়গুলো দিচ্ছে আইলের জান বেড়ে যাচ্ছে, কিন্তু কিছুই বলছে না, চুপ করে সহ্য করছে। রাফি এক পর্যায়ে ধীরে ধীরে কামড় দিতে থাকে, তবুও থামে না। আইল পুরো ঘাড় লাল বর্ণ ধারণ করছে। রাফির এক পর্যায়ে থেকে যায় ঘাড়ে থেকে মুখ সরিয়ে আইলের দিকে তাকাই। আপনি যতই মাস্তান হন না কেন, আমার সাথে লাগতে আসবেন না, মেরে ফেলবো একেবারে। আইল ওর ঘাড় নাড়তে পারছে না, ব্যথা সাথে জ্বলে যাচ্ছে। রাফি আইলের উপর থেকে উঠে যাবে। আইল হাত ধরে আটকে দেয়, কিন্তু নিজের বুক নিয়ে আসে রাফিয়াকে। রাফিয়া উঠে যেতে চাইলে আরো শক্ত করে দেয়। রাফিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে কামড়গুলোর ব্যথা তোমাকে ফিরিয়ে দিতে আমার একটু সময় লাগতো না বউ। শুধু এখন চাইছি না এই ব্যথাগুলো ফিরিয়ে দিতে। বুকে থাকো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আইলের আমার শান্ত কণ্ঠে বুক কেঁপে রাফিয়া। বুবু করছে কেন? রাফিয়ার মায়া হয় আইলের জন্য, কি করুন আবার আবদার, ঘুমাতে দাও। রাফিয়া আর কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে আইলের বুকে। একটু সময় পরে আইল ঘুমিয়ে যায়। রাফিয়া মাথা তুলে তাকিয়ে আইলের দিকে, চোখ মুখ ক্লান্তি, সাদা পাঞ্জাবি পরিত আইলকে দেখে রাফিয়া তাকিয়ে থাকে।